all the being 12 into the procedure. এভাবে এখানে বলে নাই। আচ্ছা একটু দেখি তো। আপনারা সবাই ক্লাসে আছেন? জি ভাই। আচ্ছা এইটা একটু দেখি তো নিয়ে পাই কিনা। মানে আমি একটা বেস্ট মানে এক্সাম্পল দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আচ্ছা ও ওখানে ই করছে কি স্কাই স্কাইস্ক্রেপার টেকনিক আছে, এই টেকনিকটা ও বের করছে, এটা ওর আবিষ্কার স্কাইস্ক্রেপার টেকনিক। আচ্ছা হেয়ার ইজ দ্য brutal truth about link building. There are way too many people in the interest marketing today that great content in enough. They say if I publish great stuff, people will naturally link to me. If only it were that easy. If you are serious about getting high quality link, you need to be very even systematic with how you create and promote your content. Otherwise, that's the technique content marketing link builders. আচ্ছা দেখেন এই যে পেয়ে গেছি ওরা সবাই আছেন তো না? ও প্রথমে একটু মানে ব্যাকলিংকের ব্যাপারে একটু বলছে যে লোকজন তো মনে করে যদি আপনি গ্রেট মানে ভালো কন্টেন্ট দেন তাহলে তো নর্মালি ন্যাচারালি পাবলিক করবে, কন্টেন্ট দেবে। তো সেটা যদি আপনি ভাবেন তাহলে মোটামুটি আপনি একটু ভুলের মধ্যেই আছেন আর কি, এরকম কিছু বলছে একটা। এরপর বলছে দ্য স্কাইস্ক্রেপার টেকনিক কন্টেন্ট মার্কেটিং ফর লিঙ্ক বিল্ডার্স। আচ্ছা ও কেস স্টাডির সময় তারিখ লিখতে হয়, আপনি মানে জার্নি কখন থেকে শুরু করলেন। অন এপ্রিল 18 I published Google 200 ranking factor the complete list। ওইটা কেস স্টাডি লিখতেছে যে 18 এপ্রিলে সে কি করছে একটা পাবলিশ করছে কন্টেন্ট। আফটার এক্সিস্টিং দ্য স্কেচস্কোয়ার টেকনিক দ্য নাম্বার অফ ব্যাকলিং টু দ্য পেজ শট আপ লাইক রকেট। এক মিনিট। হ্যালো আসসালামু আলাইকুম আঙ্কেল, ক্লাস নিচ্ছে একটু পরে ফোন দেই। হ্যাঁ আমি একটু হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা দেখেন ও বলতেছে যে যখন সে স্কয়ার টেকনিকটা ইউজ করেছে তখন তার র্যাঙ্কিং কি হচ্ছে অনেক বেশি হাই হয়েছে। এটা মানে বলার কারণ কি, এটা বললো যে সে প্রথমে করলো যে এত তারিখে সে শুরু করছে এবং যখন সে স্কয়ার টেকনিকটা ইউজ করছে তখন তার ব্যাকলিংকের সংখ্যা একদম রকেট দেন এরকম ছিল, এরকম হয়ে গেছে। তো এইটা দেওয়ার মেইন কারণ কি, এটা স্কয়ার টেকনিকটা আপনাকে শিখতে হবে, তাহলে আপনাকে নিচের এই প্রসেসগুলো আপনার পড়তে হবে। ও প্রথমে আগে দেখাইছে তার কি ইমপ্রুভ হয়েছে। তো আমি সেটাই বলছি যে কেস স্টাডি এমনভাবে লিখতে হয়, একটা প্রথমে ইন্ট্রো দিতে হবে আপনার জার্নি, আপনি কত তারিখে শুরু করলেন এবং কি করলেন তার একটা ইন্ট্রো দিতে হবে। এরপর মেনশন করতে হবে প্রবলেম। তো ওরা ওই প্রবলেমটা মেনশন করে নাই, তবে ওই একটা লাইনের মধ্যে বোঝাচ্ছে যে আপনার মানে এটা করার পরে তার মানে আগে এই ইমেজটা দিয়ে সে বোঝাইছে, মানে এই জিনিসটা দিয়ে সে বোঝাইছে যে আপনার কি বলে এই যে আপনার এক্সক্লুডিং যখন করছে এটা তখন সে তার এই র্যাঙ্কিংটা অনেক হাই হয়েছে এবং যখন করে নাই তখন সে এইটা মানে এটা দিয়ে সে বোঝাচ্ছে এই লাইনটা দ্বারা সে তার মানে সে প্রবলেমটা আগে বললো, এরপর প্রবলেম থেকে আপনি কি ওভারকাম করলো বা কি রেজাল্ট আসলো এট দ্য ফাইনাল রেজাল্ট ইউ গট এট দ্য এন্ড, সেটা সে ওই ইমেজটার মাধ্যমে এবং ওই লাইনটা দ্বারা সে এই পয়েন্টগুলো সবগুলো বুঝাইলো। এরপর হচ্ছে অল দ্য ডাটা রিসোর্স স্ক্রিনশট। এই যে আপনাকে একটু প্রথমে কি করতে হবে, স্ক্রিনশট দিতে হবে। এই যে
স্ক্রিনশট, এই যে আগে কেমন ছিল এখন কেমন হয়েছে, এই যে স্ক্রিনশট দিতে হবে। খেয়াল করছেন? মিলাই দিলাম কিন্তু আমি একদম, এই জন্য একটু লেট হলো। ঠিক আছে, এরপর সব আর্টিকেলে আপনি কল টু অ্যাকশন এবং ফাইনাল কনক্লুশন বা ভার্ডিক্ট যেটা বলেন সেটা আপনি তো দিবেনই। তো এইটা হচ্ছে আপনার কন্টেন্ট রাইটিং এর টাইপ গুলেন, মানে কি কি টাইপের কন্টেন্ট কিভাবে লিখবেন, এতটুকু ক্লিয়ার সবার? ভাইয়া ওরা কি কল টু অ্যাকশন দিয়েছিল? কল টু অ্যাকশন কে দিছে? এটা তো ব্লগিং, এখানে কল টু অ্যাকশন দিছে কিনা একটু দেখি তারপর। না, এটা তো কোনো সেলিং প্রোডাক্ট না, এই জন্য ওভাবে কোনো কল টু অ্যাকশন দেয়নি মেবি। মানে এটা তো আপনি, এটা কি হতে পারে তো, যখন যদি আপনি এ সার্ভিস সেল করে তাহলে একটা কল টু অ্যাকশন দিত, তো এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটার, ও হয়তো কল টু অ্যাকশন দেয়নি হবে। আচ্ছা, তারপর দেখি একটু। নাও ইউ ক্যান ট্রাই ইট, আই হোপ ইউ something great, but going up something goes viral. না, ও এইভাবে দেয়নি, তবে আপনাকে একটা দিতে হবে আর কি এরকম। মানে আপনি তো, এ তো হচ্ছে বিশাল মার্কেটার, এ শুধু কন্টেন্ট মার্কেটিং করে, এর আসলে ওইভাবে ওই আপনার আমার মতো ক্লায়েন্টেরও দরকার নেই, ও বড় বড় কোম্পানির সাথে ডিল করে কাজ করে, তো দ্যাটস ওয়াই ওরা ওইভাবে দেয়নি। আচ্ছা, সোশ্যাল প্রুফ দেখেন, এটাই তো। ভাইয়া, হ্যাঁ, একটা প্রোডাক্টের কেস স্টাডি একটু एग्जांपल দেখাবেন? সার্চ করতে হবে, আমি তো আসলে কোনো কিছু রেডি করে রাখিনি কেস স্টাডি। প্রত্যেকটা প্রোডাক্টেরই তো কোনো কেস স্টাডি থাকে না, তাই না? না না, প্রোডাক্টের কেস স্টাডি খুব কম হয়। কেস স্টাডিতে কোনো একটা, মানে কোনো একটা প্রবলেমের আছে সলিউশন। হ্যাঁ, কেস স্টাডি কখন হয় শুনেন আমি বলি। আপনি ধরেন একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা এখন লঞ্চ করতেছেন বা লঞ্চ করছেন, সেটা মার্কেট করতে পারতেছেন না, মানে মার্কেট ধরতে পারতেছে না। এখন আপনার একটা কেস স্টাডি করতে হবে, যে মানে আগে ফাইন্ড আউট করতে হবে যে প্রবলেমটা কোন জায়গায়, কেন মার্কেট ধরতে পারতেছে না প্রোডাক্টটা, এই হবে। কিন্তু প্রোডাক্টের আসলে কেস স্টাডি কেন হয়? প্রোডাক্টের হচ্ছে ফিচার হয়, রিভিউ হয়, ঠিক আছে? তারপর কেস স্টাডি তো একটা প্রোডাক্টের লঞ্চ মানে মার্কেটে বের করার পিছনে যে কাজগুলো থাকে, যে ফলগুলো থাকে, সেইগুলা সেগুলো ওভারকাম করা, হ্যাঁ, সেটা হচ্ছে কেস স্টাডি হয় নরমালি। আচ্ছা, এটা শেষ। আচ্ছা, কন্টেন্ট অপটিমাইজেশন নিয়ে একটু কথা বলি। আচ্ছা, কন্টেন্টটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার কন্টেন্টটা বেস্ট কিনা, বা কিভাবে অপটিমাইজ করবেন? ফার্স্ট টাইম যেটা হচ্ছে ট্রাই টু, আপনারা সবাই ক্লাসে আছেন? জি ভাই। সুফিয়ানের মতো জয়েন করলেন? হ্যাঁ ভাই, আছি। ওকে, 22 আর 24 কল যায় না। আচ্ছা, এটা পার্সোনাল করে রিকোয়েস্ট করে দিতে পারে। ও আচ্ছা, রামিম ভাইয়ের ইরা চলতেছিল এতক্ষণ। ও আচ্ছা, সাবস্ক্রাইব করেনি। আচ্ছা, করতেছি। বিশাল অনেকক্ষণ দেখে ফেলছি, সমস্যা নেই, এখন সাবস্ক্রাইব করলে অ্যাটলিস্ট কাউন্ট হবে। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, এখন হচ্ছে ট্রাই টু ফাইন্ড আউট হোয়াই ডাজ দিস কন্টেন্ট ম্যাটার। ঠিক আছে, এটা আপনাকে ফার্স্ট টাইম করতে হবে। এন্ড আরেকটা জিনিস বার করতে হবে, এন্ড হু ইজ দা, মানে হু ইজ দিস কন্টেন্ট ফর, মানে কেন এই কন্টেন্টের দরকার এবং কাদের জন্য দরকার, তাদের মানে সেই সেই এইটা কি, এই কোশ্চেনটা কি ফুলফিল হয়েছে কিনা আপনার রাইটিং এর মধ্যে। আপনি পড়ে দেখলেন অথবা নিজে লিখলেন অথবা রাইটারের কাছে লিখে নিলেন, আপনি যেটা টার্গেট করতেছেন যাদেরকে নিয়ে, তাদের জন্য বা কি যে ব্যাপারটা আসলে মানে প্রবলেমটা হোক বা যেটা বলার জন্য আপনি এই কন্টেন্টটা লিখলেন, সেটাকে আসলেই ফুলফিল অ্যান্সারটা হচ্ছে কিনা, এবং আপনি যাদের জন্য লিখতেছেন তাদের জন্য এটা কভার করছে কিনা, এই বিষয়টা আপনার ফার্স্ট টাইম খেয়াল রাখতে হবে। এরপর সেকেন্ড জিনিসটা হচ্ছে, ইজ দিস কন্টেন্ট এনাফ টু সলভ অল দিস প্রবলেম, অল দ্য প্রবলেম অফ ইউর অডিয়েন্স। মানে যে এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ করছে, এটা একটা কোনো একটা প্রবলেম নিয়ে সার্চ করছে বা কোনো একটা তো সেটা কি তার প্রবলেমটাকে সলভ হয়েছে কিনা, মানে এই কন্টেন্টটা পড়ে তার কি আরো কোনো কন্টেন্ট পড়তে হবে নাকি, নাকি এটা পড়লে এনাফ, সেই বিষয়টা করতে হবে যে আপনি প্রবলেমটা সলভ করতে পারছেন কিনা। এরপর হচ্ছে ফোকাস কিওয়ার্ড এন্ড কম্পিটিটিভ রিসার্চ। ফোকাস কিওয়ার্ড বলতে ধরেন আপনি কোন একটা জিনিস লিখছেন, এই কন্টেন্টটা কি নিয়ে লেখা, বেস্ট হ্যামক ফর ক্যাম্পেইন,
ঠিক আছে, আমি একটু ট্রাই করি দেখাতে। বেস্ট হ্যামক ফর ক্যাম্পেইন, এই যে কি লিখছে সে শুরুতেই কিওয়ার্ডটা আনছে। এরপর বেস্ট হ্যামক ফর ক্যাম্পেইন প্রথমে 100 ওয়ার্ডের মধ্যে, যে 100 ওয়ার্ডের মধ্যে তার কিওয়ার্ডটা চলে আসছে, করছেন। এবং আরো কোথায় কোথায় আসছে একটু দেখি, বলতে চেষ্টা করি। মানে আপনি রাইটারের কাছ থেকে যখন কন্টেন্টটা নিলেন তখন তো এখন তো একটা জিনিস মাথায় আসে যে ভাই আমি কন্টেন্টটা চেক করছি, কন্টেন্টটা চেক করছি 3বার ইউজ করছে, এখানে একবার, এখানে একবার, আর কোথায় লিখি একটু। সো এখানে সে একটা বিশাল কন্টেন্ট লিখছে, হয়তো মেবি 2000 ওয়ার্ড বা এরকম সামথিং। তো সে এখানে 3বার ইউজ করছে এক্সাক্ট মানে এটা, ঠিক আছে। তো ঠিক মতো আপনার কন্টেন্টগুলো অপটিমাইজ হচ্ছে কিনা, এবং সে সাব হেডিংসে বিভিন্ন জায়গায়, এই সাব হেডিংসে বা বিভিন্ন জায়গায় তার আপনার আপনি যে সাপোর্টিং কিওয়ার্ডগুলো দিয়েছিলেন মেইন কিওয়ার্ডের পাশাপাশি, সেই কিওয়ার্ডগুলো সে কি ইমপ্লিমেন্ট করছে কিনা, এই জিনিসগুলো আপনার রাইটারের কাছ থেকে, রাইটার যখন আপনার আর্টিকেল একটা দেবে আপনার হাতে, তখন কি চেক করবেন ফার্স্ট টাইম, যে কপি কন্টেন্ট আছে কিনা। ঠিক আছে, আমি একটু কয়েক চেক নামে একটা জিনিস লিখি, কোথায় ইনক্লুড করে দিই, ফার্স্ট টাইম এখানে দিই কুইক চেক। কুইক চেক কি চেক করবেন, একটা হচ্ছে, সরি ভাই, সমস্যা নেই, জায়গায় আসছে দেখতে কন্টেন্ট অপটিমাইজেশন। অপটিমাইজেশন ওই জায়গায় কি ছিল আমাদের কেস স্টাডি? কেস স্টাডি জাস্ট একটা এক্সাম্পল দেখাই দিলাম যে কি কি জিনিসগুলো থাকে আর কি। আচ্ছা আচ্ছা, কেসটা হচ্ছে যে মানে প্রবলেমগুলি সলভ করবে কিভাবে, হ্যাঁ, সেই প্রবলেম হচ্ছে জার্নিটা। সেগুলো সর্ট আউট করা, সেখানে সলিউশন গুলো কি না কি মানে দিবে আর কি, সেটাই হচ্ছে কেস। এরপর হচ্ছে কিওয়ার্ড, এই চারটা তো আমাদেরকে দিবেন না, হ্যাঁ মানে এই জিনিসটা এটা দেব বলতে এটা আমি আমার ওয়েবসাইটে আপলোড করব, সেভাবে লিখছি আর কি মোটামুটি। গুড কালেক্ট গুড, করতে কিছু করতে হবে। মানে আপনার ওয়েবসাইটে? হ্যাঁ, আবার কিওয়ার্ড প্লেসমেন্ট কি জিনিস কি এটা রাখলে আপনারা একটু ভিজিট করে পড়লেনও, আবার আমারও একটু ট্রাফিক বাড়লো এবং হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, আমাদের তো এখানে এই ধরনের অ্যাক্টিভিটিস নাই রে ভাই, তাহলে এতবার বলা লাগে। কপিরাইট ইস্যু, কিওয়ার্ড প্লেসমেন্ট। আচ্ছা, এরপর কি কি চেক করবেন, আমি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে আপনার ধরেন আপনি রাইটারকে লিখতে দিচ্ছেন কন্টেন্ট, এখন কন্টেন্ট আপনাকে লিখে দিচ্ছে, এখন আপনাকে তো ওটা দেখতে হবে। ফার্স্ট টাইম দেখতে হবে আপনার প্লাগেরিজম আছে কিনা, মানে কপিরাইট ইস্যু আছে কিনা চেক করতে হবে। এরপর কিওয়ার্ড প্লেসমেন্টটা ঠিকমতো করছে কিনা, কোথায় কোথায় করছে কিনা, আমি একটু লিখেই দিই। কিওয়ার্ড প্লেসমেন্ট হচ্ছে হেডিংসে করছে কিনা, হেডিং, এরপর হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে, মানে ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে ই করছে কিনা, ইনক্লুড। আচ্ছা, আপনাদের সামনেই লিখি, your target keyword in first 100 words, এখানে করছে কিনা। এরপর হচ্ছে ইউজ supporting keyword or LSI in subheadings. আচ্ছা, ইউজ সাপোর্টিং কিওয়ার্ড অথবা LSI, এটাই আপনার সাবহেডিংসে ইউজ করছে কিনা। সাবহেডিংস বলতে আবার ইউজ টু ইজ, আচ্ছা সমস্যা নেই, এটা তো সবাই বুঝবেই। সাবহেডিং মানে ভুল হলো। আচ্ছা ওকে, আর কি দেখবেন, প্লাগরিজম চেক করলাম, কিওয়ার্ড প্লেসমেন্টটা ঠিক করলাম। আচ্ছা, এরপরে দেখবো হচ্ছে রিডেবিলিটি,
স্পেলিং ভুল হলো, আচ্ছা সমস্যা নেই, স্পেলিং ভুল হোক, ডাবল টি। আচ্ছা, রিডেবিলিটি চেক করবেন, দেখবেন যে আপনার এই পোস্ট মানে কন্টেন্টটা পড়ে আপনার রাইটার তো লিখছে, আপনার কন্টেন্টটা পড়ে কি সহজ লাগতেছে নাকি কঠিন লাগতেছে, মানে অনেক স্ট্রং ভোকাবুলারি ইউজ করার দরকার নেই। আপনি যখন লিখবেন বা রাইটারে যখন লিখবেন বলবেন যে আপনার ভোকাবুলারি কতটা স্ট্রং, এটা মানুষকে দেখাইতে হবে না, আপনি খুব ইজিলি। আরেকটা জিনিস আছে ইজি, ভাই এটা একটা সমস্যা হচ্ছে, কারণ কোনটা? হচ্ছে কিছু একাডেমিক বিজনেস এখন যে অনেক জিনিস হয়ে গেছে, বিজনেস রাইটিং এর ক্ষেত্রে, বিজনেস ইমেলের ক্ষেত্রে অনেক জিনিস, ইমেলটা ঠিক আছে ইজিলি কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল, কারণ হচ্ছে যে পার্সপেক্টিভ কি কি বিষয় নিয়ে নিচ্ছে, কিছু কিছু সময় লেখার ওয়ার্ড অনেক সময় সিনোনিমস দেখা গেল ইজিটা আসে না, চলে আসে কঠিনটা, দেখা গেল এমন একটা ওয়ার্ড ইউজ করলাম সবার কাছেই আননোন, ওই ওয়ার্ডটার কারণে পুরো সেন্টেন্সের মিনিংই অন্যরকম হয়ে যাচ্ছে, হয়ে গেল, মানুষ বুঝলো না, অ্যাভয়েড করে গেল। হ্যাঁ তো হ্যাঁ এই জন্য কিন্তু বলা হয়েছে, এই যে এখানে বলা হয়েছিল কিন্তু, দাঁড়ান আমি প্রথমে বলছিলাম যে আপনাকে এই যে রিভিশন এন্ড প্রুফ রিডিং, মানে আপনি যখন কন্টেন্ট রাইটিং নিজে করবেন রিভাইজিং আর তখন আপনি আপনি হ্যাঁ লেখার সময় আপনি হয়তো কঠিন একটা ওয়ার্ড লিখলেন, কিন্তু যখন রিভিশন দেবেন তখন আপনাকে 2-3বার রিভিশন দিয়ে দেখতে হবে যে ওই ওয়ার্ডটার জায়গায় ইজি কোনো ওয়ার্ড দেওয়া যায় কিনা, মানে আপনি এটা লিখেই ফেলছেন, মানে ওই তো ড্রাফট করছেন ফার্স্ট, পরে আবার ইজি ওয়ার্ড, হ্যাঁ ইজি একটা ওয়ার্ড ইউজ করবেন। তো সেটাই আমি করতেছি, যে আপনি রাইটারের কাছ থেকে যখন নেবেন দেন কি কি চেঞ্জ করবেন, কপিরাইট ইস্যু আছে কিনা, কন্টেন্ট কিওয়ার্ড প্লেসমেন্টটা ঠিক জায়গায় ঠিকঠাক করছে কিনা উনি, আপনি যা যা দিচ্ছেন, রিডেবিলিটি কেমন, ইজি আছে কিনা, এবং ইজি মেমোরেবল কিনা, মানে ধরুন আপনি এটা প্রবলেমই সলভ করছেন, মানে কিভাবে আপনি ফোনের এটা ঠিক করবেন, এখন ওই কন্টেন্টটা পড়ার পরে এত কষ্ট লাগলো আপনার মানে মনে রাখা, এত কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করছে বা কঠিন করে বুঝাইছে, তখন তার এটা মাথায় নেই। তো এটা তো এমন না যে ভিডিও দেখে দেখে আমি কাজ করব, আমি তো কন্টেন্ট একবার করে পড়বো, পড়ে যাতে আমার এটা মাথায় থাকে, এইভাবে ইজিলি লিখতে হবে সিম্পল ওয়ার্ডে। আচ্ছা, বেশি যদি কনজাংশন বেশি ইউজ করে বা প্যাসিভ সেন্টেন্স যদি বেশি ইউজ করে, এগুলো কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। যাই হোক, আমি এগুলো এটা আপডেট করবো, এই লেখাটা আমি আপাতত কয়েকটি লিখলাম, এই লেখাটা আমি আপডেট করে পাবলিশ করবো, সমস্যা নেই। তো বেশি কনজাংশন ইউজ করা যাবে না, কম্পাউন্ড সেন্টেন্স বেশি ইউজ করা যাবে না, তারপর হচ্ছে কি করা যাবে, প্যাসিভ মুডে লেখা যাবে না, অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে, হ্যাঁ অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমি যারা বলতেছিলাম যে ফোকাস কিওয়ার্ড, তো কিওয়ার্ডের ব্যাপারটা যারা বললাম সেটাই। কম্পিটিটিভ রিসার্চ, কম্পিটিটিভ কিভাবে রিসার্চ করবেন, আপনার কম্পিটিটিভ মানে কম্পিটিটর কত হাজার ওয়ার্ডের আর্টিকেল লিখছে, আপনাকে একটু হলেও সেটা বিট করতে হবে, মানে ও 1000 লিখলে আমি 1200 লেখেন, ঠিক আছে, নাম্বার অফ ওয়ার্ড কাউন্টটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, হটস মিসিং, আপনার এটা হচ্ছে খেলা, আপনার কম্পিটিটর এই টপিকটা যে লিখছে সেটা কি মিস করছে, সেই মিসিং পয়েন্টগুলো খুঁজে বের করে আপনার, বা আপনি রিসার্চ করে সেটা বের করবেন, আপনি সেটা ইনক্লুড করেন, তাহলে আপনার আর্টিকেলটা আরো ভ্যালুয়েবল হলো। এবং যেটা বলি যে হট ভ্যালু ক্যান ইউ অ্যাড, মানে কম্পিউটার তো লিখছে, আপনি এক্সট্রা কি ভ্যালু অ্যাড করতে পারেন আপনার ইতে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, মানে এটা হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশনের ব্যাপারটা। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, আপনি কি এক্সট্রা ভ্যালু অ্যাড করতে পারলেন, এবং কম্পিউটার কি কি মিসিং আছে। আচ্ছা, মিসিংটা বার করা একটা আছে, আপনি রিলেভেন্ট 3টে বা 5টা আর্টিকেল খুললেই দেখবেন যে কোনটাতে কে কে মিসিং করছে, সবগুলো মিলে আপনি করেন, তাহলে আপনারটা মোটামুটি কাভার হইলো। এবং সাথে তো আপনার পিপল অলসো আক্সের কোশ্চেনগুলো আছেই, তো সেগুলো না আলোচনা করেন, মোটামুটি কাভার করুন, মানে এই কন্টেন্ট পড়ে যাতে এই টপিক নিয়ে আর দ্বিতীয় কোথাও সার্চ করতে না হয়, ইররিলেভেন্ট যত কোশ্চেন আছে সবগুলো আপনার কন্টেন্টে কভার করবেন, কত ওয়ার্ড হয় হোক সমস্যা নেই। আচ্ছা, ইউআরএল এর ক্ষেত্রে শর্ট ইউআরএল, ইউজ শর্ট ইউআরএল বা শর্ট কিওয়ার্ড, যেমন হ্যাঁ কুইকলি যেটা মেমোরেবল। এই দেখেন এখানে সে কি করছে, শুধু স্কাইস্ক্রেপার টেকনিক, তার এইটা কিন্তু ছিল যে হাউ টু ইনক্রিজ মাই ট্রাফিক এত, বা লিঙ্ক বিল্ডিং কেস স্টাডি, মানে অনেক কিছু সে লিখতে হতো চাইলে, বা অনেক কিছু সেই করতে পারতো, কন্টেন্ট মার্কেটিং ফর লিঙ্ক বিল্ডার্স, কিন্তু সে কি করছে স্কাইস্ক্রেপার টেকনিক, মানে খুব শর্ট, যত শর্ট এবং কুইকলি যাতে মনে রাখা যায় বা এইভাবে এরকম একটা শর্টই লিখতে হবে। আচ্ছা, ইউআরএল এর ক্ষেত্রে আমি একটু বলি, ধরেন আপনি অনেক সময় কি করি, এটা দেখতে আসি, এটা এখানে আসি, ধরেন আমি এখানে কি করলাম, একটা ক্যাটাগরি আন্ডারে যে মেনুগুলো খুললো, এই যে মেনু, আর অনেকে দেখবেন যে এখানে ক্যাটাগরি আন্ডারে মেনু খোলে, এই মেনুর আন্ডারে আবার আরো একগুলো মেনু খেলেন, এখন ধরেন এখানে আছে, ধরেন এখানে আরো একগুলো এখানে খুললো, সেখানে দেখবেন আরো একগুলো খোলে, তো এইটা করা যাবে না, ঠিক আছে, ডিফিকাল্ট মানে অনেক বেশি হেভি কিছু ক্যাটাগরি ইউজ করা যাবে না, মানে ক্যাটাগরিটা খুব সিম্পল হতে হবে, যাতে একবার মেনু থেকে এখানে এসে সে সিলেক্ট করতে পারে,
এখান থেকে সাব মেনু, আবার সাব মেনু আন্ডারে সাব সাব মেনু, এরকম করা যাবে না। আচ্ছা, এইখানে হচ্ছে এটা কিছুটা রাইটিং এর পার্ট, আবার কিছুটা আবার নিজের আপনার এসএস পার্টের কাজ, যদিও এটা সরাসরি রাইটিং এর পার্ট না, তারপর বলা আর কি। আচ্ছা, যেটা আপনি ইউআরএল রাখবেন খুব শর্ট রাখা ট্রাই করবেন। এই পার্টটা হচ্ছে রাইটার এবং এসইও এক্সপার্ট দুইটারই কাজ, মানে আপনি নিজে যদি রাইটার হন, নিজে এক্সপার্ট হন, তাহলে একই দুটাই আপনার জন্য। আর যদি রাইটার হন, রাইটার আপনাকে দেওয়ার পর আপনি এই জিনিসগুলো একটু করবেন। যেমন এই পার্টটা আপনার হচ্ছে আউটলাইন ক্রিয়েট করার ক্ষেত্রে কাজে লাগবে। এইটা হচ্ছে আপনার লেখাটা কেমন, মানে রাইটার যে লিখছে এটাকে আপনার যে আপনি যে মানে যে জিনিসটা বোঝানোর জন্য ট্রাই করতেছেন কাস্টমারদেরকে, ভিজিটরদের, সেটাকে ফুলফিল করতে পারছে কিনা, বা কাদের জন্য লিখতেছেন সেই বিষয়টাকে ক্লিয়ার কিনা, এটা আপনি দেখে রাইটারের লেখাটার কোয়ালিটি জাজ করবেন। মনে করছে ভাই রাইটার কেমন লিখছে বুঝতেছি না, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে আপনি যাদেরকে টার্গেট করতেছেন তাদের কোন ম্যাটার নিয়ে লিখতেছেন সেটা কভার করছে কিনা, কাদের জন্য লিখতেছেন সেটা কভার করছে কিনা। আর আমি তো একটা কিওয়ার্ড দিছি কোনো একটা প্রবলেম নিয়ে, সেই আর্টিকেলের মধ্যে সেই লেখার মধ্যে সেই প্রবলেমটা সলভ করতে পারছে কিনা। ঠিক আছে, এরপর হচ্ছে এই পার্টটা হচ্ছে আপনার, মানে যখন কন্টেন্টটা পাবলিশ করবেন স্পেসিফিক ভাবে করতে হবে, আপনার কোনো ক্যারেক্টার ইউজ করা যাবে না। ক্যারেক্টার বলতে এখানে নর্মালি ওরা নিজে থেকে হাইপেন দেয়, এখন আপনি যদি আবার নিজে একটা হাইপেন দেন তখন ডাবল হাইপেন হবে। সো আপনার ইউআরএল এর মধ্যে কোনো ক্যারেক্টার ইউজ করা যাবে না, সোজাসুজি লিখতে হবে। ঠিক আছে, ওকে। ডোন্ট ইউজ মাল্টিপল সাব ক্যাটাগরিজ, যেটা একটু আগে বললাম সেটা একবারে বলে দিচ্ছি। ইউজ কিওয়ার্ডস, সেটাও বলছি। মেক ইউর ইউআরএল মিনিংফুল অ্যান্ড শর্ট। মিনিংফুল বাট শর্ট না, মিনিংফুল অ্যান্ড শর্ট। আচ্ছা, কম্পিলিং ডিসক্রিপটিভ হেডিংস। আচ্ছা, হেডিংস তো সবাই চিনেন, এটা আমি আগেও বলছি, যেহেতু এসইও নিয়ে অনেকগুলো কথা হয়েছে। হেডিংস চেক করার জন্য, মানে চেক করার জন্য টুলস আছে, এটা না সরি এসইও মিনিয়ন, এখানে গিয়ে যে অন পেজ অ্যানালাইজ অন পেজ এসইও, এটাই করলে সে দেখাবে। তো আপনি আপনাদের কম্পিটিটরের থেকে আপনি হেডিংসগুলো দেখে নিতে পারেন যে সে কি কি হেডিংস ইউজ করছে কোথায়, আপনি একটা ভালো আইডিয়া পাবেন। এবং এই যে হেডিংসগুলো ঠিকঠাক আছে কিনা, আপনার সাব হেডিং মানে আপনার কিওয়ার্ডগুলো সাব হেডিংসে আসছে কিনা বা বডিতে আসছে কিনা সেটাও চেক করবেন। হেডিংসগুলো মানে আপনার সাপোর্টিং যে কিওয়ার্ডগুলো সাব হেডিংসে ইনক্লুড করছে কিনা রাইটার, এটা একটা পার্ট। বা আপনি নিজে করলে নিজে করবেন। আচ্ছা, ট্যাগ H1, ইউজ কিওয়ার্ড, এগুলো কমন জিনিস। সাপোর্টিভ স্টেটমেন্ট, যেটা H2 কিওয়ার্ড বলি, এগুলো একই জিনিস। সোশ্যাল প্রুফ, ঠিক আছে। সোশ্যাল প্রুফটা হচ্ছে এই যে এইটা সোশ্যাল প্রুফ, এই যে 5984, এরকম অনেক এইতে দেখবেন এরকম এখানে থাকে বা নিচে থাকে যে কতগুলো শেয়ার হয়েছে, সেটা কাউন্ট নাম্বারটা দেখায়। সেটা কি করে আপনার ভিজিটরকে এই ট্রাস্টেবিলিটি বাড়ায়, যে এইটা এই পোস্টটা অবশ্যই ভ্যালুয়েবল, দ্যাটস ওয়াই এই যে 5984টা শেয়ার হয়েছে ফেসবুক এবং টুইটারে। ঠিক আছে, এটা কিভাবে দেয়? এইটা প্লাগইন দিয়ে দেয়, আপনি সোশ্যাল প্লাগইন দিয়ে ইউজ করলে ওখান থেকে কাউন্ট করবে এটা। তবে এখানে হচ্ছে আমরা কি করি, ম্যাক্সিমাম একটা ভুল করি, সেটা হচ্ছে আমরা এখান থেকে ইউআরএল নিয়ে ফেসবুকে যা পেস্ট করে দিই। এই ফেসবুকে এভাবে করা যাবে না, এটা একটা ব্যাড প্র্যাকটিস। গুড প্র্যাকটিস হচ্ছে আপনি একটা প্লাগইন এখানে ইউজ করেন সোশ্যাল শেয়ারের, আপনি এখানে এই সোশ্যাল শেয়ারের বাটনে ক্লিক করে আপনি শেয়ার করেন, তাহলে আপনার সাইডের এসইওর ভ্যালুটা বাড়ে এবং এখানে একটা সোশ্যাল কাউন্ট হয় আর কি। ঠিক আছে, তো আমরা ট্রাই করব এখান থেকে শেয়ার করার জন্য, যাকেই বলেন অথবা আপনি নিজেই করেন। ঠিক আছে, তো এটা একটা গেল। কন্টেন্ট, হট প্রবলেম আর ইউ টার্গেট কাস্টমার ইউ সলভ হয়, একই জিনিস বারবার লিখতে হবে না, বিরক্ত হবে। আচ্ছা, টাইটেল ইজ সেকশন উইথ এন্ড H2 and H3, 1200 থেকে 1500 ওয়ার্ড টোটাল একটা কন্টেন্ট। আচ্ছা, এটা লাগবে না। আচ্ছা, ট্রাস্টের বাড়ার জন্য আমরা কি করি, কোটস এন্ড টেস্টিমোনিয়াল দিতে পারি। অনেক সময় সাইডে দেখেন টেস্টিমোনিয়াল থাকে বিভিন্ন রাইটারের, এর নিজেরও আছে টেস্টিমোনিয়াল, একটু দেখাই যে ওকে কারা কারা টেস্টিমোনিয়াল করছে। এই যে আচ্ছা ভাইয়া, জি ভাই বললেন, এই যে সোশ্যাল মিডিয়ার যেটা বললেন যে আমার সাইটে আমি যে পোস্টগুলো আমি উঠাবো সেইগুলা যদি আমি ফেসবুকের আমি সেম নাম দিয়ে আমার ডোমেইন নেমটা দিয়ে যদি আমাকে পেজ খুলি আর ওইখানে যদি আমি পোস্ট করি, সেক্ষেত্রে কি লিঙ্কটা পোস্ট করে শেয়ার করলে ভালো হবে, নাকি আমি ফুল মানে ডিটেলসটা ওইখানে শেয়ার করবো, মানে পোস্ট না না, ফুল ডিটেলস কেন শেয়ার করবেন, ফুল ডিটেলস কেন শেয়ার করবেন, তাহলে তো আপনি ট্রাফিক পাবেন না আপনার সাইটে। আপনি এমন ধরেন এই যে এখানে ক্লিক করে
আপনি যখন ওই ধরেন আমি একটু দেখাই, এটাই শেয়ার করি। কোথায় গেলাম? না, পোস্টটা তো হারিয়ে ফেললাম। আচ্ছা একটু ব্যাক করি। আচ্ছা দাঁড়ান, ফ্রেশ হোমের একটা এফিলিয়েট সাইট আছে, ওদের যে ফেসবুক পেজটা দেখলাম, ওরা ওইখানে মানে ডাইরেক্ট পোস্ট গুলাকে ওরা ওইখানে ইয়ে করে, কন্টেন্ট গুলাকে পোস্ট করে, লিংক দেখলাম না। না ওটা একটা মানে ব্যাড প্র্যাকটিস আর কি। দেখেন এই যে আমি যখন আমি ফেসবুকে পোস্ট করবো এটা, এই যে আমাকে এখানে বলছেন টাইটেল দিতে, আমি এখন এখানে 5-7টা লাইন সুন্দর করে লিখবো এমন ভাবে যাতে এটা এই 5টা লাইন পরেই তাকে এই কন্টেন্টটা পড়ার জন্য মানে লাগে, মানে কন্টেন্টটা পড়ার জন্য একটা ইন্টারেস্ট ক্রিয়েট হয়ে যায়। দেন তাহলে সে এখানে মানে ক্লিক করে আমার ওয়েবসাইটে যাবে। ঠিক আছে, এটা তো আপনার ওয়েবসাইটের জন্য ভালো, আপনি ফেসবুক থেকে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যেতে পারলেন। তবে এখানে কখনোই আপনার ওয়েবসাইটের কন্টেন্ট ফেসবুকে দেওয়া বা কোনো একটা জায়গায় ঠিক না, তাহলে তো আপনার কন্টেন্টটা বিভিন্ন জায়গায় কপিরাইট হইতো, এটা করা যাবে না। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, SEO ট্যাগ, মেটা ট্যাগ, ক্যারেক্টার মিক্স, ইনক্লুড দ্য মেইন টার্গেট কিওয়ার্ড, শর্টার ইস ওকে, মেটা ডেসক্রিপশন একটু 54 ওয়ার্ড, এগুলো এতটা না, এগুলো SEO ফ্যাক্টরের মধ্যে পড়ে। আচ্ছা ভাইয়া, বলেন। সেই ক্ষেত্রে কি আমার যতগুলা সোশ্যাল সাইট আছে সবগুলা থেকে আমি এক অ্যাকাউন্ট খুলে ওইখানে শেয়ার করা শুরু করে দেব? হ্যাঁ, আপনি যখন কন্টেন্ট পাবলিশ করবেন সাথে সাথে ওটা শেয়ার করবেন এবং ট্রাই করবেন ইনস্ট্যান্টলি ওই যে শেয়ার করলেন ওখান থেকে যাতে আপনার লাইক, কমেন্ট, শেয়ার বা এঙ্গেজমেন্ট আসে, তাহলে দেখবেন আপনার ওটা এসইওর জন্য খুব ভালো কাজ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে তাহলে তো একটা সোশ্যাল মিডিয়া দিয়ে আমার ওই নামে ডোমেইন নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে রেখা, তারপর ওখানে আমার পোস্ট। জি ভাইয়া, এটা তো যে অনেক আগেই বলছি, যে আপনি যখন ব্র্যান্ড করবেন দেখেন আমার যে লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, ইউটিউব, রিমোট সার্কেল, ব্লগস্পট, টামলার, রেডিট, কোরা, ভিমিও, স্লাইড শেয়ার, ফ্লিকার, অ্যাবাউট মি, এরকম আরো মানে এখানে যে স্টপগুলো রাখছে আরো অনেক আছে। ঠিক আছে, আমার নামে এমনি তো আপনাকে র্যাঙ্ক করাবে না, আপনার ব্র্যান্ডিং থাকতে হবে না। আপনার যখন একটা ডোমেইন কিনবেন তখন সেই ডোমেইন নামে সব সোশ্যাল সাইটগুলো রেডি করতে হবে আপনাকে। ঠিক আছে, সাথে সাথে জি ভাই, আবার পাবেন না, অন্য কেউ আবার এই ইউজারনেমটা নিয়ে নেবে। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এতক্ষণ যেটা এই যে এই পার্টটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে লোটাস গ্রোথ এর একটা আর্টিকেল থেকে কিছু মানে কালেক্ট করা আর কি, সংগৃহীত, ওই জন্য ওকে ক্রেডিট দেওয়া হয়েছে এই জায়গায়। আচ্ছা, আর যে ইনফরমেটিভ আর কন্টেন্ট, তো এইটার এগুলো আপনারা ইয়েতে পাবেন, আমি যে ভিডিওটা দিয়ে দেবো ওখানে এই বিষয়গুলো পাবেন। আমি এখন আপনাদেরকে এই ভিডিওটা দিয়ে যাচ্ছি, আপনারা কি রেডি নাকি সবাই? জি ভাইয়া। মানে আমি মোটামুটি টপিকগুলো বলছি, এখন উনি খুব ভালো করে এই বিষয়গুলো আবার এই যে পার্টটা, পরের পার্টটা উনি ওনার ওখানে কভার করছে খুব ভালো করে। আপনারা ওই ভিডিওটা একটু দেখেন সবাই মিলে, বেশিক্ষণ না, 35 মিনিটের ভিডিও, এটা ভালো একটা লার্নিং হবে। সবাই কি ক্লাসে আছেন? হ্যাঁ ভাইয়া। জি আসি কোথায়? আচ্ছা, দুটো জিনিস দেবো, একটা হচ্ছে কন্টেন্ট স্যাম্পল দেবো। আচ্ছা, স্যাম্পলটা আমি পরেই দিই, আগে এটা দেখেন একটু। শেয়ারেবল, সবাই অ্যাক্টিভ থেকে দেখতে থাকেন। সুফিয়ান ভাই ভালো আছেন? লেট করলেন কেন, কি সমস্যা? জি ভাইয়া, এই যে লাইভ হতে 3 দিনের মতো সময় নেয়, ও আচ্ছা, এই জন্যই রিভিউতে আছে। কিন্তু অনেক টাইম লাগে ভাই, আপনি কিভাবে 10-15টা করেন, মানে 15-20টা কিভাবে করেন? আমার তো তবে প্রচুর টাইম লাগছে। আমি এখন ডেইলি 30টা করে করতেছি আর কি, লাস্ট কয়েকদিনই 30টা করে হয়েছে। একাই? হ্যাঁ, একাই। পসিবল? আপনার না পাওয়ার কথা ভাই, আপনি আমাকে একজন লোক দেন ভাই দরকার হলে। নাই, কাজ তো ভাই খুব কঠিন না, আপনি যদি রিসোর্স একবার কাজ তো ডাউনলোড কঠিন না, হ্যাঁ। আচ্ছা, ওই যে একটাই কি বারবার করে যায়, মানে একটা ওই
ম্যানুস্ক্রিপ্ট বারবার ইয়ে করে যাবে, মানে আপনি আলাদা আলাদা ডিজাইন, মানে কিওয়ার্ড আলাদা আলাদা বইয়ের নাম দিয়ে দিয়ে ডিজাইন দিয়ে দিয়ে যে আপনি যেটা নিছেন এটাকে মিড কন্টেন্ট বলা হয়েছে, হ্যাঁ এটা আপনি বারবার করতে পারেন ওই ম্যানুস্ক্রিপ্ট দিয়ে। শুধুমাত্র কালারিং বুক বা কালারিং পেজ যেটা আছে ওইটার ক্ষেত্রে আপনার বারবার করা যাবে, কপিরাইট করা যাবে না। ওইটা আপনার তবে এটাও তো একটা প্র্যাকটিস আছে। ধরেন আমি 50টা ধরেন ইমেজ ডাউনলোড করে নিলাম, ঠিক আছে, ওই 50টা ইমেজকে আমি একবার তো ভেক্টর করে করলাম, বসাইলাম, দেন আমি ধরেন একটু একটু চেঞ্জ করে করে ওই ফুল পাতা একটু আলাদা আলাদা করে দিয়ে আমি একটাই 3টা করতে পারবো না? হ্যাঁ পারবেন, সেটা পারবেন। তাছাড়া তো পসিবল না ভাই, 50টা ইমেজ ডাউনলোড করতে তো মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যায়। ফ্রি পিকে যাওয়ার পরে দেখবেন যে অনেকে যে বাল্ক ইমেজ আপনারই করে, মানে ফ্রি পিকে তো ভাই ইয়ে থাকে, ওই কি বলেন, একটা কোড থাকে নিচে, নিচে কোড থাকে। হ্যাঁ আপনি কোডগুলো রিমুভ করে দিবেন ওই ইলাস্ট্রেটরে গিয়ে। হ্যাঁ ইলাস্ট্রেটরে গিয়ে রিমুভ করে দিবেন। না আপনি আবার শাটারস্টকে দেখেছেন, শাটারস্টকে তো একটা ভিডিও মানে ইমেজ ডাউনলোড করতে 2 মিনিট করে সময় লাগে মোটামুটি। হ্যাঁ আমি শাটারস্টকটা দেখাইছি যে কালারিং এর জন্য। আপনি যদি এরকম টাইপ বইগুলো করেন আর কি, প্ল্যানার টাইপস, তো সেক্ষেত্রে ফ্রি পিকে আপনি অনেকগুলো মানে যে বুক কভার লিখলে বা যদি আপনি যেরকম ডিজাইনগুলো দিচ্ছেন এরকম পাওয়া যাবে। আর ফ্রি পিকে অনেক ফ্রিতেই পাওয়া, মানে কি বলবো, আমি যে বুক বোর্ড থেকে একটা নিছি, বুক বোর্ড থেকে। ও আচ্ছা, বুক বলছে বুকগুলোর ফ্রিটা ফ্রিতেই, ফ্রিতে যে ডেইলি প্ল্যানার, উইকলি প্ল্যানার, মান্থলি প্ল্যানার, এটা বেশি ইউজ করছি। কাজ খুব কঠিন না। আপনি কি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন? আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। জি এই যে এটা কি ফুল দেখা যাবে? মানে ক্লিক করলে দেখি। এখন ফুল দেখা যাবে না, এটা রিভিউ অবস্থায় আছে, কিছুই করা যাবে না এখন। ও আচ্ছা, বুঝতে পারছি। এটা মানে সেই ডিজাইনটা আর কি ভালোই হয়েছে, ভালোই বিজ্ঞান হিসেবে ভালোই করছেন। আপনি ওই যে কোড ইউজ করতে পারেন, যে সুন্দর সুন্দর অনেক কোড থাকে, এগুলো বইয়ের ভিতর। এই যে নোটবুক যেমন নিচে লিখছেন, এই নোটবুকটা থাকলো, তারপরে যে আলটিমেট ডেইলি প্ল্যানার যেখানে আছে এখানে একটা কোড ইউজ করতে পারেন। ও আচ্ছা আচ্ছা, ও বুঝতে পারছি। অনেকেই আছে কোড লাভার, ওদেরকে টার্গেট করে করতে পারেন। পাশাপাশি এই যে আমরা যেসব মানে অ্যামাজনে যেসব নিশগুলো কিন্তু নিয়ে কাজ করি, সবগুলো নিশই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। যে ফিশিং, হান্টিং, এগুলো লগবুক, ফিশিং লগবুক আছে, হান্টিং লগবুক আছে, তারপরে হচ্ছে আপনার ওই যে কি বলে, মানে ভিতরে ম্যানুস্ক্রিপ্টগুলো সেম সাদা পাতাই, বাস উপরের কভারটাই খালি প্যাক। উপরের কভারটাই পায়। লো কন্টেন্ট বুকের এইটাই হচ্ছে কথা, উপরের কভারটাই পায়। আচ্ছা ঠিক আছে, আপনি মোটামুটি ভালো করছেন। আমি একা একাই টাইম দিতে পারবো না ভাই, আমি কাউকে লাগাই দিব। আপনার ওইরকম, আপনি নতুন জায়গায় পাইছেন, আপাতত করুক, যদি পুরাতন জন আসে তাহলে আপনি তো একজনকে রাখবেন, একজনকে আমাকে দিয়ে দিন। আমার তো ভাইয়া যে মাল্টিপুলস অ্যাকাউন্ট, তো আমি আমার যে মেইন অ্যাকাউন্ট যেটা আছে, যদিও মানুষকে দিয়ে কাজ করা নিচ্ছে, সে তো মোটামুটি ভালোই কাজ করছে। আর আগে থেকে আমার মেইন অ্যাকাউন্টে আমি আপলোড দেই না। আচ্ছা আচ্ছা, আমার যে মেইন অ্যাকাউন্ট আমি নিজে ডিজাইন করে নিজে আপলোড দিই। আপলোড তো নিজেই দিতে হবে, ডিজাইন করাটা আপনি নিজেই করেন সবগুলো। তারপর আচ্ছা, তো এখানে এসে আপনি কি বিষয় লিখবেন সেটা লিখতে পারেন। ধরেন আমি একটু কি নিয়ে লিখতে চাই, শখবার নিশ কি ছিল, কিচেন কি ছিল, কিচেনের কি আইটেম ছিল? কিচেন ইউনিভার্সাল ও ইয়া নিশ। আচ্ছা, এটা ধরেন একটা নিশ। আচ্ছা দেখেন এখানে এটা বলছে যে এটা নিয়ে মানুষ কি কি টাইপের কোশ্চেন সার্চ করে,
সেগুলো এখানে দেখাচ্ছে, এবং সবচেয়ে মেইন হচ্ছে এই যে এখানে গেমিং চেয়ার ব্লু, গেমিং চেয়ার বেস্ট, গেমিং চেয়ার কভার, চিপ গেমিং চেয়ার, এই যে গেমিং চেয়ার চিপ। তো এই টাইপের মানুষ যা সার্চ করে সবকিছু এখানে চলে আসছে। এখান থেকে আপনি আপনার টপিক্যালি যে এইগুলো রিলেভেন্ট যে এইগুলো আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন রিভিউ। এখানে বেসিক্যালি আমি এটা বলেছি সবসময় আপনার কন্টেন্ট আইডিয়া নেওয়ার জন্য, মানে আপনি ধরেন আপনি এই গেমিং চেয়ার নিশ আপনার এখন কি কি লিখবেন সেটা বিষয়ে আপনি আইডিয়া পাবেন এখানে খুব ভালো, ঠিক আছে। আর হচ্ছে আপনার রাইটাররা বা আপনি যখন নিজে রাইট করবেন তখন আপনি কোন কোন টপিকগুলো চাচ্ছেন বা আপনার এখানে কি বলে আপনার রাইটিং এ কি কি টপিক আনতে যাচ্ছেন, কি কি হেডিং দিতে যাচ্ছেন, এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। এই গেমিং চেয়ার ভার্সেস অফিস চেয়ার, এরকম বিভিন্ন পার্টগুলো আপনি রাইটিং এর এটা আনতে পারেন। গেমিং চেয়ার ইবে, গেমিং চেয়ার উইথ এটা ফুট রেস্ট, গেমিং চেয়ার উইথ স্পিকারস, গেমিং চেয়ার চিফ, এবার আপনি আইডিয়া নিতে পারেন এখান থেকে। এটাই আর কি লাস্টে ছিল। তো আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে? এটা আমি ঠিকভাবে করে আমি পোস্ট করবো আপনার সাইটে, পোস্ট করবো, আমি লিঙ্কটা ফেসবুকে শেয়ার দিয়ে দেবো, ঠিক আছে, কন্টেন্ট রাইটিং এর উপর গাইডলাইনটা, ঠিক আছে। এটা পাবেন, সমস্যা নেই। আমি লিখতেছিলাম, আরো কিছু এডিট করতে হবে, এটা শেষ করে আমি দিয়ে দেবো, এটা সমস্যা নেই। আর কোনো কোশ্চেন নেই? কন্টেন্ট রাইটিং এর উপর কোনো কোশ্চেন নেই? যদি কোশ্চেন না থাকে তাহলে আমি একটু কি বলে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই তাড়াতাড়ি। কোশ্চেন থাকলে বলেন। না, অ্যাটেন্ডেন্সটা দেন ভাইয়া। মোস্তাফিজুর রহমান ভাই, ইতিহাপুর রামিম ভাই, ফাহাদ ভাই, ফজলে আলী ভাই, সোহাগ ভাই, আনন্দ কুমার ভাই, ইমরান ভাই, সবাই তো আছেন আজকে? সবাই আছেন না আজকে? সবাই আসলাম সবেমাত্র। আচ্ছা, মাত্র আসলেন? ভাই খাইতে গেছিলাম, ক্ষুধা লাগছিল তো খুব। আচ্ছা, সমস্যা নেই। আপনার জীবনে মানে ক্ষুধা, তারপরে কত কাজ, আমার জীবনে কোনো ইয়ে নেই। আচ্ছা না ভাই, আমি ভাই দুপুরবেলা ক্লাস করি না খেয়েই সবসময়। না, এমনি বললাম। শাহরিয়ার আহমেদ ভাই আছেন? ইসরাফিল ভাই হারাই গেল হঠাৎ করে, কেন? মাঝে মাঝে বলে ভাইয়া যে আসবো পরশু থেকে এরকম। আচ্ছা আচ্ছা, শেখ সেলিম ভাই তো আছেন? জি ভাই, আছে ভাইয়া। রায়ন আলম ভাইও হারাই গেছে, মমিন ভাই ছিল, মমিন ভাই শুধু জয়েন করেছিল, এরপর লাস্ট আর দেখা যায়নি তাকে। ইমরান হোসেন ভাই আছেন? ইমরান হোসেন ভাইও নেই। ফখরুল ভাই আছেন? ইমরান ভাই আছেন, ইমরান হোসেন অন্য ব্যাচের না? হ্যাঁ, 24 ব্যাচের। আর 22 ব্যাচের ইমরান ভাই তো আছেন। নাজমুল ভাই আছেন? এই যে শাহিন উদ্দিন তালুকদার, ইনিও হারাই গেল হঠাৎ করে। নীলয় ভাই তো আছেন। এখানে ক্লিক করে যে ম্যানেজ, এখানে ম্যানেজে যাবেন। ম্যানেজ থেকে একটু নিচে এসে এই যে আপনার ডিএনএস, ঠিক আছে, এইখানে দেখেন বেসিক ডিএনএস আছে। এটা যদি আপনার ধরেন নেম চিপ থেকে একবারে আপনি ডোমেইন হোস্টিং কিনেন, তখন এটা একবারে অ্যাডজাস্ট করা থাকবে। যখন আপনি সেকেন্ড টাইম কিনবেন, তখন আপনাকে এখানে গিয়ে এটা নেম চিপ ওয়েব হোস্টিং এটা করতে হবে। অথবা আপনি যদি থার্ড পার্টি কোনো আরো ধরেন আপনার অন্য কোনো নেম চিপ থেকে ডোমেইন কিনছেন, কিন্তু আপনি ধরেন অন্য একটা সাইট থেকে আপনি ব্লু হোস্ট থেকে হোস্টিং কিনছেন, তখন যে কাস্টম ডিএনএস, ঠিক আছে, এই যে কাস্টম ডিএনএস, তখন ডিএনএস নেম সার্ভার 1, নেম সার্ভার 2, যখন আপনি হোস্টিং কিনবেন তখন আপনাকে এরকম দুইটা নেম সার্ভারে দিবে, এই দুটো এখানে বসাইতে হবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এখন তো আমি আপনার কাছ থেকে কিনছি, এখন কিভাবে করব? আর পরবর্তীতে যখন রিনিউ করব তখন তো নিউ কিনতে হবে, আপনারটা দিয়ে তো আর হবে না মনে হয়, না? হ্যাঁ, আমি বলি, এখন 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 আমারটা নেম চিপের, তো আমি নেম চিপের এখানে এই করবো, আমি এখানে আমি করেই দিব, এটা আপনাকে আর কিছু করতে হবে না। এখানে এসে সেকেন্ড টাইম যখন আপনি করবেন,
তখনও এটাই থাকবে, কারণ আপনি যদি আপনি যদি নেমচিপ থেকে কিনেন, আমি কি বললাম, আপনার হোস্টিংটা যদি আপনি পরবর্তীতেও নেমচিপ থেকে কিনেন তাহলে এটাই থাকবে, ঠিক আছে। কিন্তু মানে কোম্পানি যদি আলাদা হয়, ধরেন আপনি ডোমেইন কিনছেন এখান থেকে, হোস্টিংটা অন্য একটা কোম্পানি থেকে কিনছেন, অন্য কোনো কোম্পানি, ঠিক আছে, সেক্ষেত্রে কাস্টম দিয়ে নেন। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আমি এবার নেমচিপ হোস্টিং, মানে নেমচিপেরই আমি তো ওয়েব হোস্টিং ইউজ করবো। আমি এই যে এটা করার পর দেখবেন ছোট্ট করে টিক মার্ক আছে, এটা একটু টিক করে দেবো। হয়ে গেছে, 24 আওয়ার্স টাইম নিতে পারে এটা অ্যাডজাস্ট হতে। আচ্ছা দেখি ট্রাই করি, ইনস্ট্যান্টলি অনেক সময় হয়ে যায়, ওই সময় টাইম নেই। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের এখন হচ্ছে ডোমেন। এখন এটা একটু হোস্ট ইতি নিয়ে যাই। আচ্ছা আপনারা এই পাসওয়ার্ডগুলো চেঞ্জ করেন, সবাই তো দেখে নিচ্ছি। জি করে দেবো। আচ্ছা, আর নেম চিপে আসার পর একটু লোড দিই। আমি এখন সি প্যানেলে আছি। সি প্যানেলটা আপনাদেরকে দেওয়া হবে না, জাস্ট আমি করে দিচ্ছি। দেখা যাচ্ছে এখন? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, যেহেতু আমাদের এসএসএলটা এখন রেডি হয়নি, দ্যাটস ওয়াই ওটা দেখাচ্ছে। তো আমি আপাতত পরে এটা আবার রিডাইরেক্ট হবে, সমস্যা নেই। এখন দেখেন ঠিক আছে, এইচটিটিপিএসটা অটোমেটিক্যালি আবার হবে, সমস্যা নেই। এখন হচ্ছে পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করে নিন। আপাতত আমি এটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনার ফেসবুকে আমি দিয়ে দিচ্ছি এটা। সবাইকে সব লাইভে দেখাই দিলাম। আচ্ছা সমস্যা নেই। তো এটা পাসওয়ার্ড, আর ইউজার নেম আপাতত অ্যাডমিন থাকলো, আপনি চাইলে ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো পাসওয়ার্ড এটা থাকলো, আপনার অ্যাডমিন ইমেল হচ্ছে admin@। পাসওয়ার্ড চেঞ্জ করব কোথা থেকে ভাইয়া? পাসওয়ার্ড কোথা থেকে চেঞ্জ করবেন? আচ্ছা আমি একটা কাজ করি, আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করেই দিচ্ছি, কারণ এটা আমি আবার চেঞ্জ করলে তো লাভ নাই, তো ভিডিও হচ্ছে না, আবার আমার চেঞ্জ করতে হবে। না আমি /wp clone -admin এটা লিখে এন্টার করলেই আপনি ড্যাশবোর্ড পাবেন। এখানে কি করবেন? আপনার ইউজার নেম কি ছিল বলেন তো? এটা কার কি শর্ট বাইন নাকি কিচেন ইউনিভার্সাল? হ্যাঁ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কি এরকম নাম করছিলেন নাকি? ছিল এরকম, যাক ব্যাপার না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি রাখছিলাম কিচেন এন্ড হান্ট। কিচেন ঠিক আছে, সমস্যা নাই। পরে বাই হয়ে গেছে, পরে এটা নিছি। কেন আপনাকে রামিন ভাই আপনাকে একটা দিলাম, কিচেন কিং একটা কি দিলাম না? ওটা তো শুরু ছিল। হ্যাঁ দিয়েছিলেন, আর ভাই আগে চাকরি বাঁচাবো নাকি এগুলো করব? আচ্ছা, ইউজার নেম হচ্ছে সময় করে উঠতে পারতেছি না। আমি এটা করার সময় অবশ্যই আপনাকে জানাবো। আচ্ছা সমস্যা নেই। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে যেটা দিয়ে দিলাম, ঠিক আছে লাস্ট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি ভিডিওটা অফ করে একটু পাসওয়ার্ডটা দিয়েই দিই, দাঁড়ান দিয়ে একটু করি, দেখাই সবাইকে। সমস্যা নেই, এটা চেঞ্জ করা যায় পাসওয়ার্ড। তারপর আমি ভিডিও স্ক্রিন অফ করে রাখছি, আমি ওটা বসাই তারপর দেখাই। কত প্রাইভেসি! আচ্ছা আবার শেয়ার করতেছি। আচ্ছা দেখেন আমি দুইটাই করছি, তো আমি আর সেভ করলাম না এখানে, যেহেতু এটা আমার না। করতে করতে আপডেট হচ্ছে, প্লিজ আপডেট নাও। আচ্ছা সমস্যা নেই, আপডেট করে দিচ্ছি। ও 5.4 ছিল, এখন ওয়ার্ডপ্রেসের 5.5 ভার্সন আছে। আচ্ছা এখানে বলতেছে লাগবে না, ব্যাকআপ ইউর ডেটাবেস ফাইল। আচ্ছা আপডেট নাও ওয়ার্ডপ্রেস, সো আপডেট তো করলাম, আবার কি বলে? আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা আপডেট হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস 5.5 আসছে এখন, ওকে সমস্যা নেই। এখানে এখন সব আপনি তো বাকিটা সবাই জানেনই, এরপর আমরা বাকিগুলো পরে দেখব। অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়ে আপনি থিমটা চেঞ্জ করতে পারবেন না? জি ভাইয়া পারবো, তারপর দেখে নাও আরেকবার। আচ্ছা আমি এই যে বলে দিচ্ছি কিভাবে থিম চেঞ্জ করবেন। এই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম, এখানে ক্লিক করবেন। হ্যাঁ অ্যাপিয়ারেন্স থেকে থিম, এরপর আপনি কি থিম চাচ্ছেন সেটা আপনি এখানে পেইড হলে এখানে আপলোড মানে অ্যাড থিমটা অ্যাড করতে হবে।
আর যদি এই ফ্রি থিমে ইউজ করেন তাহলে যে কোনো একটা করতে পারেন, যে কোনো একটা সিলেক্ট করলে হচ্ছে। একটা তো এমনি নর্মালি সিলেক্ট করাই আছে, আপনি চাইলে অন্য একটা সিম সিলেক্ট করতে পারেন। ওকে, এইটা ভাইয়া রিমন ভাইয়া, জি জি আপনার বলেন। থেকে যে থিমটা নেওয়া হয়েছে এক্সট্রাটা, ওইটা কিভাবে নিব? এটা আমি করে দেবো, পেজটা আমি করে দেবো। এখানে এসে যে এইভাবে নেবেন, এই যে এইভাবে অ্যাড নিউ এসে এই যে আপলোড থিম, ঠিক আছে? তো এই যেখানে চুজ, ওইটার কি এখানে জিপ ফাইলটা আমাদেরকে দিয়ে দিবেন যারা নিচে তারা আমাদেরকে? হ্যাঁ আমি জিপ ফাইল করে দিয়ে আমি লাইসেন্সটা বসাই দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে তো আমরা সবগুলা ইউজ করতে পারবো, এই থিমের আন্ডারে যতগুলা আছে। হ্যাঁ হ্যাঁ সব ইউজ করতে পারবেন। থিমেও কি রিনিউ করতে হয় নাকি? জি ভাইয়া, রিনিউ করতে হয়। রিনিউ করতে হয়। থিম ফরেস্ট থেকে নিলে না রিনিউ করতে হয় না, একবার কি না হয়? না ভাইয়া, রিনিউ করতে হয়। যদি আপনি রিনিউ না করেন, আপনার লাইসেন্স থাকবে, সবই থাকবে, কিন্তু আপনি আপডেটটা পাবেন না। মানে আপনি 1 বছর রিনিউ, মানে প্রত্যেকটা থিমে দেখবেন যে কতদিন আপডেট দেবে, দেখবেন থিম ফরেস্টে একটু থিমে গিয়ে দেখবেন যে সাপোর্ট কতদিন দেবে, আপডেট কতদিন দেবে। ডিলিট করে ফেলেন। এখানে গিয়ে যে ম্যানেজে যান, একটা ডোমেনে এখানে ম্যানেজে গেলেই আপনি এখানে পাবেন, অথবা আপনি যে অ্যাডভান্স ডিএনএস এ যাবেন। আচ্ছা, আমি বলি এই যে অ্যাডভান্স ডিএনএস এ যাবেন, জি ভাই। এখান থেকে এই যে নেম সার্ভার, এই যে স্ট্যান্ডার্ড নেম সার্ভার আছে না, আপনি এখানে এই যে কাস্টম নেম সার্ভার করবেন, ঠিক আছে? জি ভাই। এটা কাস্টম নেম সার্ভার করে এখানে বসাই দিলেই হচ্ছে। এখানে কাস্টম দেখলে যে আপনার যদি করা থাকে তাহলে দেখবেন যে কাস্টম আছে, তাহলে আপনি দেখবেন। আর যদি না থাকে তাহলে এখানে স্ট্যান্ডার্ড নেম সার্ভার থেকে আপনি কাস্টম নেম সার্ভার দিয়ে আপনি নেম সার্ভারটা চেঞ্জ করতে পারেন। তো এখানে একটা অপশন আছে, আর ডোমেনের এখানে একটা আছে, আমি দেখাচ্ছি। এই যে হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এই যে নেমসিপ ওয়েব হোস্টিং, এইটা এই যে এখানে কাস্টম ডিএনএস আছে। তো আপনি ভুল করলে ডিএনএসটা ভাই বসাইছে, কিন্তু আর ভুল করে ফেলছে, এখন ওটা ডিলিট হচ্ছে না। কেন হচ্ছে না একটু দেখাইন তাহলে আমাকে, সমস্যা নেই। হবে কেন? কাস্টম দিলে ওখানে নেম সার্ভারটা দেওয়ার পর ওখানে টিক আর একটা ক্রস চিহ্ন আছে, যদি ক্রস চিহ্নতে করি ক্রস হয়, বাট আমি যখন আবার রিলোড দিই তখন আবার আগের জায়গায় চলে আসে। আমি বলি এই যে কাস্টম ডিএনএস বসানোর পর যদি আপনার ভুল থাকে, ধরেন আমি সামথিং এটা আমার কাস্টম ডিএনএস, এটা একটা, ঠিক আছে? তো আপনি যদি আপনি এখন এখানে আসবেন, আসার পর এখানে এই যে এটা দিয়ে করবেন, ডিলিট করলে হবে। ডিলিট করে আপনাকে আরেকটা দিতে হবে তো, তাই না? আপনি যদি এখানে একটা না দেন তাহলে তো আর সেভটা নেবে না। না ভাই, ডিলিট করে আমি আরেকটা দেওয়ার পরও সে টিক মার্ক দিয়ে আমি যখন করি তখন 48 আওয়ার্স দেখায়, বাট আমি যখন আবার রিলোড করি তখন আগে যে ভুলটা দিছিলাম সেটি আবার দেখায় আমাকে। তাহলে ফার্স্ট টাইম আগে একটু করেন, এই যে কাস্টম ডিএনএস এ গিয়ে আপনি আগে স্ট্যান্ডার্ড করে আগে সেভ করেন, ঠিক আছে? আগে স্ট্যান্ডার্ড করে সেভ করেন, তাহলে তো এমনি অটোমেটিক চলে যাবে। এটা এখানেও চেক করবেন, আবার এই যে অ্যাডভান্স ডিএনএস এখানে গিয়ে চেক করবেন, দুইটা জায়গায় একটু চেক করবেন। আর যদি একদমই না হয় তাহলে অবশ্যই আপনাকে সাপোর্টে কথা বলতে হবে। এটা সাপোর্ট খুব ফাস্ট আর কি, এই যে মেসেজ করলেই রিপ্লাই দেবে সাথে সাথে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি ভাই। সাপোর্টে ওদের এই যে লাইভ চ্যাট, এখানে গিয়ে জাস্ট খালি হাই লিখলেই দেখবেন যে 10 সেকেন্ডের মধ্যেই ওরা আপনাকে রিপ্লাই দিচ্ছে। ওদের থেকে বলবেন যে আমি এটা চেঞ্জ করতেছি, ডিএনএসটা কাজ হচ্ছে না কেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে, থিমটা ভাই কখন দিবেন তাহলে আমাদেরকে? সরি বুঝি নেই। থিমটা এক্সট্রাটা কখন দিবেন আমাদেরকে? এক্সট্রা তো দেওয়া হচ্ছে, যাদেরকে করতেছে, তাদেরকে পে করতেছে, তাদেরকে দিয়ে দিছি তো আমি অলরেডি। পিঠা নিয়ে নিছে, তারপর হচ্ছে আপনি কি আমার কাছ থেকে নিছেন? হ্যাঁ, আমি ডোমেইন নিলাম না, ডোমেইন আর ওই যে আপনার থিম এক্সট্রা নিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এটা কই? আমি ভুলে গেছি, দাঁড়ান, আমি অনেক কয়জনকে দিয়ে দিছি তো। আপনাকে দেওয়া হয়নি? না ভাই, নাই। আচ্ছা রিমন ভাই, আমারটা কি আপনি পরে দিবেন? সবগুলোই দিয়েছেন? হ্যাঁ ফজলে ভাই আপনারটা দিইনি, আমি দিব, দাঁড়ান। আপনার ওই ডোমেইনে আপনি প্রবলেম করতেছে একটু, আমি করতেছি, দাঁড়ান, ওটা একটু করতে ধরলাম, আমি ওটা দিচ্ছি। এইটা শক ভাইটা রেডি, ঠিক আছে? শক ভাই আপনি এখন চাইলে শক ভাইটা রেডি হয়ে গেছে, এটা আপনি এখন ইচ্ছা মতো করেন। আচ্ছা, যখন এটা এখানে একটু বলি, পাসওয়ার্ড কোথায় গিয়ে চেঞ্জ করবেন, এই যে ইউজারে গিয়ে দেখবেন যে সবকিছু ওয়ার্ডপ্রেসে একটা দেখলে হবে, ইউটিউব ভিডিও দেখলেই হবে। এর আগে আমি করেছিলাম, তখন আমি ওই ভিডিও দেখে করছিলাম। তাহলে আমার খালি নেম চিপের ওই যে পাসওয়ার্ডটা আর এই ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব, তো? হ্যাঁ সমস্যা নেই, চেঞ্জ করেন বা চেঞ্জ না করলে সমস্যা নেই। আমার এই যে 1 বছর আগে আমি একটা যে বাংলাদেশ ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট, আমি একটু দেখাই, এই সাইডে কাজ করা হয়েছিল। উনি কালকে ফোন দিয়ে বলতেছে, ভাই আপনার কাছে তো সবই ছিল, একটা রিনিউ করে দেন, মানে সবই আছে, আমার নিজেই ভুলে গেছি।
বি ডি টি, এগুলো না আসলে কখনো করা হয় না, ঢোকা হয় না বা করা হয় না, এত টাইমও থাকে না বা মাথায় থাকে না। এই যে এই সাইটটা করা হয়েছিল, এটা মোটামুটি আমার মোটামুটি বাংলাদেশে মোটামুটি বিভিন্ন জায়গায় র্যাঙ্ক করছে। আমি তো এখান থেকেও রংপুর থেকে খুঁজে পাচ্ছি ওনাকে। তো শুধু কাজ করছিলাম শুধু ধানমন্ডির জন্য, মানে ওই এটা কোথায় দেখছেন আপনারা? এটা এটা ওই যে সায়েন্স ল্যাব আছে না, সায়েন্স ল্যাবে দেখবেন হচ্ছে যুব যুব উন্নয়ন কর্ম ওখানে দেখবেন যে উদয় একাডেমি, উদয় এডুকেশন এরকম আছে। তারপর বাংলাদেশ যে এই অফিসটা আছে, ওদের কাজ করছিলাম। তো আচ্ছা আপনার চেঞ্জ না করলেও কোনো সমস্যা নেই ভাই। ড্রাইভিং শিখতে কেমন খরচ ওদের ওইখানে? এই তো এখানে লেখা আছে, দাঁড়ান, বললেন না বিডিটিআই, বেশি খরচ না। আমি ভাবছি এবার ওনার কাছে যা ড্রাইভিংটা শিখেই ফেলবো, আমাকে তো টাকা দেওয়া লাগবে না, ওনার আমি কাজ করে দিয়ে উঠছে। বললাম যে 1 মাসে টাকা দিতে হবে না, আমি একটু ড্রাইভিংটা শিখে ফেলি। আচ্ছা, ড্রাইভিং ফি আছে, হ্যাঁ কোর্স ফি ফুল কোর্স 6500 টাকা, মিডিয়াম কোর্স 4500, শর্ট কোর্স 2500, প্র্যাকটিক্যাল ক্লাস আছে 5টা, অটোমোবাইল ক্লাস 3টা, থিওরি ক্লাস 3টা, সর্বমোট 10টা। বাইক ড্রাইভিং হচ্ছে 3500 টাকা, এই আর কি। ভাই বিআরটিসি সরকারি দায়িত্ব হচ্ছে ভালো। হ্যাঁ, বিআরটিসি এর সরকারি একটা কোর্স আছে ড্রাইভিং, বিআরটিসি। তো ওরা করলে আচ্ছা থেকে আপনার পাইতে, যে লাইসেন্স পাইতে হেল্প করে ওরা। পরীক্ষা ওদের ওখানে দিতে হয়। আর এমনিতে তো ড্রাইভিং লাইসেন্স তো মিরপুর যাইতে লাইসেন্স পাইতে এরাও হেল্প করে আর কি। হেল্প করে, হ্যাঁ, ওদের ওখানে পরীক্ষা হয়। হ্যাঁ, ওখানে পরীক্ষা তো সরকারি, ওটা তো ওরা করবে, এটা ওদের দায়িত্ব। রিমন ভাই, হ্যাঁ বলেন। আমার লাইট লাইসেন্স আছে ভাই, কিন্তু কার ড্রাইভ পারি না ভাই, বাইক চালাই হালকা পাতলা। আচ্ছা, লাইট লাইসেন্স বলতে মানে এটা কিসের উপর? বাইকের উপর? হ্যাঁ জি ভাই, বাইকের উপর। মানে আমার ভাই আপনার প্রাইভেট কারও চালাইতে পারবো, কিন্তু ওটা ভাই পারি না তো ভাই। শিখেন। এটাই ভাই শিখতে হবে, কোথায় শিখবো ভাই বুঝতেছি না। এই যে এখানে এনার কাছে যান, বলেন যে ভাই রিমন ভাই পাঠাইছে, তাহলে একটু কম টম নিতে পারে। ঠিক আছে ভাই, দেখি কথা বইলা দেখি। এখানে আমার কোনো কমিশন কিন্তু আবার নাই, এমনি বলেন যে আমি রিমন ভাই পরিচিত, তাহলেই হচ্ছে। জি ভাই। হয় টাকা কমাবে, নাহলে টাকা না কমাইলে হয়তো অন্য কোনো দিকে আপনাকে হেল্প করবে আর কি। যাই হোক, সুবিধা দেবে বেশি। হ্যাঁ, সুবিধা হয়তো দেবে বা হেল্প করবে আপনাকে। উনি কালকে ফোন দিয়েছিল সকালে, ওনার হোস্টিং 1 বছর হয়ে যাচ্ছে তো রিনিউ করতে হবে। তো বললো ভাই আপনি করে দেন। আমি বললাম ভাই আমি তো সব রাখিনি, আপনাকে তো মেইল করছিলাম, তবে আপনি করে দিন, আমি কিছু জানি না এসব। তো এরকম, তো সবাই আসলে এসব জানে না। এখন টেকনিক্যাল পার্ট আমাকে দিয়ে রাখছে সাইডের দায়িত্ব। আমি তো চাইলে ওনার সাইডটা আমি নিজেও ওনার হয়ে নিতে পারি, বুঝবেই না। এই জিনিসগুলো আসলে করার কোনো মানেই হয় না, কারণ বিজনেস তো আসলে একদিনের জন্য করবো না, ঠিক আছে? মার্কেটে ট্রাস্ট আনতে হবে মানুষের উপর, মানে ভালো সাপোর্ট দিতে হবে, তাহলে না আমি একসময় পপুলার হবো বা মানুষের মুখে মুখে চলে যাবো। যেমন ফারুক স্যার, যেমন সবাই চেনে মোটামুটি। আচ্ছা, তো এই ছিল হচ্ছে ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে এই ইনস্টল করা। আমি তাহলে কি কি দেখাইলাম? ওয়ার্ডপ্রেস কিভাবে কানেক্ট করবেন, কিভাবে আগে কিভাবে ডিএনএস এ কানেক্ট করবেন আপনার হোস্টিং এর সাথে, আপনার ডোমেনটা, এবং আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ঠিক আছে? একটা অর্ধেক অংশ আগাই থাকলো আপনাদের। এরপর থেকে আপনারা এটা করবেন, এবং এরপরের ক্লাসে, আচ্ছা সবাই বলছে গুগল অ্যাডসেন্স নিয়ে একটু কথা বলতে, তো সবার কথা মতো আর কি, মানে আগে ব্যাসে তো আপনাদের গুগল অ্যাডসেন্স নিয়ে কথা বলতে হবে, মানে দেখাবো গুগল অ্যাডসেন্স। জি জি দেখান ভাই, সমস্যা নেই। জি ভাই, সেটাই তো, আর কত চান এই কোর্সের মধ্যে যা কিছু আছে। তো এটাও তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই পড়েছে ভাই। হ্যাঁ, কিন্তু আপনারা ইতে যান, আপনাদের এলইডিপির কোর্স আউটলাইনে যান, দেখেন কি কি আছে, কি কি শেখাইতে বলছে। এখানে ম্যাক্সিমাম অনেকে আগে বেশি বলো যে ওনাদের কোর্স নিচ্ছে, ম্যাক্সিমাম যারা ট্রেনার এসইও খুবই হালকা পাতলা টাচ দিয়ে চলে গেছে, জাস্ট এসইও এই করে। কারণ ম্যাক্সিমাম যারা ট্রেন করতেছে সে ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে ফাইবারে, ঠিক আছে? ফাইবারে এই যে যেমন এই যে ভিকে বুঝে টাইপের কাজগুলো করে, ওই টাইপের কাজগুলো করে ম্যাক্সিমাম ট্রেনাররা। তারা ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেকে দাবি করে, এবং তারাও ক্লাস নিচ্ছে এবং তারাও শেখাচ্ছে আপনাদেরকে। তো এসইও এভাবে আমি তো 3টা এসইও, লোকাল এসইওটা দেখাই দিছি, অ্যাফিলিয়েটটা দেখাচ্ছি, এখন গুগল অ্যাডসেন্স নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। তো সবগুলোই মোটামুটি একটু করে ধারণা থাকবে, এরপর আপনারা যেটাতে আগাতে চান আর কি, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস আজকে শেষ না? জি ভাইয়া, কন্টেন্ট রাইটিং এর ক্লাস কি আজকে শেষ?
কন্টেন্ট রাইটিং একটু নিজে করি না, এই জন্য আপনাকে আপনাকে আমি বেশি দূর নিয়ে যেতে পারিনি। মানে কন্টেন্ট রাইটিং এর জন্য আমি দেখাইলাম গাইড গুলেন, যদি ফলো করতে পারেন এটাই এনাফ। কন্টেন্ট রাইটিং আসলে বাংলা মানে ওইভাবে কোনো শেখানোর কিছু নেই। আপনার যদি লেখার যদি ইয়ে থাকে, ধরেন এই যে আমিন ভাই লিখতে পারে, এখন ওনার এই গাইডলাইনটা যদি উনি ভালো করে ফলো করে, উনি এখন ধরেন আজ থেকে প্র্যাকটিস করলে 2 মাস প্র্যাকটিস করলে উনি লিখতে পারবেন, জাস্ট 2 মাস থেকে 1 মাস। আর আপনি যদি লিখতে না পারেন, তাহলে আপনাকে কন্টেন্ট রাইটিং এর কোর্স যদি গুটাই দেওয়া হয়, তা আপনি লিখতে পারবেন না। মানে যার লেখার হাত নেই সে লিখতে পারবে না। তবে যারা একটু ইংলিশের লেখার ইয়ে আছে, যারা ধরেন আগে থেকেই ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারে, লিখতে পারে কোনো একটা বিষয় নিয়ে, তারা চাইলে 3 মান্থ প্র্যাকটিস করলে যে কেউ মোটামুটি একটা মিড লেভেলের কন্টেন্ট লিখতে পারবে। ওই তো একজন চাইলেও সবকিছু পারবে না, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আমি এখন বল ভাই আপনি কি করেন না? না, আমি করি না, কারণ অত কোনো সময় হয় না। একজন কন্টেন্ট রাইটার সারাদিন আমাকে কন্টেন্ট নিয়ে তাহলে পড়তে হবে, একটা কন্টেন্ট, 2টা কন্টেন্ট, 3টা কন্টেন্ট আমাকে সারাদিন ঘাটতে হবে। তো আমি তখন আবার এইদিকে আমি টেকনিক্যাল কাজ কখন করবো? তো আমরা হচ্ছে সবকিছু রিসোর্স এনে কিভাবে মার্কেটিং করতে হবে সেগুলো আমরা করি। আমাদের গ্রাফিক্স ডিজাইনের দরকার লাগে, কখনো গ্রাফিক ডিজাইনের কাছে হায়ার করি, লোগো বানিয়ে নেওয়া হয়, কি করা হয়। কখনো হচ্ছে কখনো না এই কন্টেন্ট রাইটার তো একজন এসইও এক্সপার্টের জন্য লাগেই, মার্কেটারের জন্য কন্টেন্ট রাইটার তো মাস্ট বি, মানে ফরজ। কারণ আপনি অ্যাড দিতে যান, সেখানেও আপনার কন্টেন্ট রাইটার লাগবে, সেখানে আপনার গ্রাফিক ডিজাইনার লাগবে। আপনি যাই কিছুই করেন, কন্টেন্ট পাবলিশ করলেও কন্টেন্ট রাইটার লাগবে, সেখানে আপনার মাঝে মাঝে ইনফোগ্রাফিক্সের জন্য বা আপনার সাইডের লোগোর জন্য টুকটাক কাজের জন্য আপনার গ্রাফিক ডিজাইনার লাগবে। মানে ডিজিটাল মার্কেটিং একটা বিশাল একটা কম্বিনেশন, আর সবাই এটা টিম ওয়ার্ক। আমরা আসলে ডিজিটাল মার্কেটিং সবাই একাই শিখতে চাই, একাই করতে চাই, দ্যাটস আমরা কেউ সাকসেসফুল হই না। বিভিন্ন দেশে ধরেন একটা কোম্পানিতে ফেসবুকের জন্য একজনকে নেওয়া হয়, মানে ফেসবুকের অ্যাডের জন্য আবার একজনকে নেওয়া হয়, গুগল অ্যাডওয়ার্ডস এর জন্য একজনকে নেওয়া হয়, গুগল অ্যাডসেন্স মেইনটেইন করার জন্য একজনকে নেওয়া হয়। এরকম প্রত্যেকেই 1-2 জন করে টিম থাকে, যা সবাই মিলে একটা করতে পারে। এবং বিজনেস স্ট্র্যাটেজি ক্রিয়েট করার জন্য একজনকে নেওয়া হয়, একজনকে শুধুমাত্র ভিজুয়াল বানানোর জন্য নেওয়া হয়, এবং কন্টেন্ট রাইটারের জন্য 2-3 জন করে নেওয়া হয়। যেমন আমি যে এজেন্সিতে আছি, আমি একটু দেখাইতে পারবো কিনা দেখি, ট্রাই করি। ভুলে গেলাম কোথায় রাখলাম ইনফরমেশন গুলো। এলইডিপি টাস্ক, আর্নিং, কম্পিটিটর, আচ্ছা ইউএস এজেন্সি। আচ্ছা এখানে দেখেন, এখানে যদি ট্রাই করি দেখানোর, তারপর আবার মেইল বের করতে হবে, তাহলে এটা ইজিলি দেখা যায় আপনাদেরকে। সব লগ আউট হয়ে গেছে, কি করছিলাম। আচ্ছা বাদ দেন, এখানে দেখাইতাম যে টিম আছে প্রত্যেকটা, আমাদের এখানেও 15-20 জন নিয়ে একটা টিম আছে, প্রত্যেকজনকে আলাদা আলাদা একটা করে পার্ট ভাগ করে দেওয়া আছে। তারা খুব ভালো করে অনেক কিছু করতে পারে, একটা প্রবলেম নিয়ে তারা সবাই মিলে ব্রেনস্টর্মিং করে ভালো করতে পারে। তো আমরা ইন্ডিভিজুয়ালি সবাই কাজ করতে চাই, সব একাই খাইতে চাই, এই জন্য একটা হয় না। আচ্ছা, তো আমি কোথা থেকে কোথায় গেলাম ভুলে গেছি, কি আলোচনা করতেছিলাম? কন্টেন্ট রাইটিং নিয়ে, ওখান থেকে আসছে সব। ও আচ্ছা, তো কন্টেন্ট রাইটিং, আচ্ছা কন্টেন্ট রাইটিং এর উপর এটাই হচ্ছে মেইন। আপনি কন্টেন্ট রাইট করেন, মানে প্র্যাকটিস করেন আর কি। আমি যে গাইডলাইনটা দিলাম বা ওই আরেকটা তো আছে যে এটাও দিয়ে দেবো, তো এগুলো শুধু জাস্ট ফলো করে মাথায় রাখবেন। আর কন্টেন্ট রাইটিং হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, মানে আপনি ফার্স্ট টাইম কি করবেন, মানে কন্টেন্ট রাইটিং হচ্ছে প্র্যাকটিস হচ্ছে আপনি কোনো একটা কন্টেন্টকে পার্টিকুলারলি একটা নিশ নেবেন, ধরেন আপনি এই বিষয়ে লিখবেন, ধরেন আপনি মাথায় কমন জিনিসগুলো আসে, স্কিন কেয়ার, ধরেন আপনি স্কিন কেয়ার নিয়ে শুধুমাত্র যত প্রবলেম আছে এগুলো আপনি তো কন্টেন্ট করতে জানেনই, কিওয়ার্ড কিভাবে বের করতে হয়, স্কিন কেয়ারে কি কি প্রবলেম আছে
স্কিনের কি কি প্রবলেম আছে সেটা নিয়ে লেখা শুরু করেন। এবং কি করবেন, ফার্স্ট টাইম একটা কন্টেন্ট বের করলেন, ধরেন এই যে 15টা বেস স্কিন কেয়ার টিপস, আপনি এটাই বের করে আপনারা এটাই প্র্যাকটিস করেন, নিজেই লিখেন। কিভাবে লিখবেন, ওই যেভাবে বলছি সেভাবে করার পর এরকম 4-5টা এরকম স্কিন কেয়ার টিপস নিয়ে ধরেন আপনি লিখলেন। লিখার পর ফার্স্ট টাইম যেটা প্র্যাকটিস করবেন 2-3টা না, ফার্স্ট টাইম এটাই আপনি লিখবেন, রিরাইট করা শিখবেন আগে সবার আগে। মানে এটা পড়ে পড়ে আপনার মতো করে আপনি লিখবেন। ধরেন এই 4টা লাইন পড়লেন, ব্যাকলিংয়ে ক্লিক করলাম, এই কটা লাইন পড়লেন, পরে আপনার মতো করে আপনি জিনিসটা ডিসক্রাইব করেন, মানে লিখেন। এরপর আবার এটা পড়েন, এই একটু আগে ডিসক্রাইব করেন। মানে ফার্স্ট টাইম লেখার আগে ফ্লুয়েন্সিটা আনতে হবে আপনাকে। তারপরে এরকম করে পড়ে পড়ে এটা জাস্ট রিরাইট করেন, এরকম 1 মাস রিরাইট করেন। যখন 1 মাস রিরাইট করবেন, দেন সেকেন্ড মান্থে আপনি রিরাইট বাদ, এরপর আপনি টপিক নিয়ে রিসার্চ করবেন। ধরেন এই যে এরকম 4-5টা যেটা আগে বললাম, 4-5টা কন্টেন্টকে একসাথে করে লেখা শিখতে হবে। ধরেন এরকম 4-5টা কন্টেন্ট একসঙ্গে পড়ে আপনাকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে, আপনাকে একটা এরকম টিপস গুলো, এই পার্টগুলো, হেডিংস গুলো লিখতে হবে। লিখে এভাবে পরের প্র্যাকটিসটা আপনি নর্মালি যেভাবে বলছি যে এই গাইডলাইনটা এটা ফলো করলেই হচ্ছে। এবং লেখার সময় আপনার কি ভুল হলো না হলে দেখা যাবে না, জাস্ট রাফলি লিখতে থাকবেন। যখন পুরো টপিকটা শেষ তখন আপনি এটাকে রিভিশন দেবেন বারবার, আর প্রুফ রিডিং করবেন যে ইজি হচ্ছে কিনা, কঠিন কোনো ওয়ার্ড ইউজ করলাম কিনা, বা ভুল আছে কিনা, গ্রামাটিক্যাল গুলো চেক করবেন, স্পেলিং চেক করবেন। স্পেলিং তো বলা হয়নি এখানে, স্পেলিং গুলো অবশ্যই মাস্ট বি চেক করতে, স্পেলিং ভুল হওয়া যাবে না। এর জন্য অনেক টুলস আছে, গ্রামারলি আছে, অনেক কিছু দিয়ে এখন দেখতে পারবেন। আবার গ্রামারলি দিয়ে সব গ্রামাটিক্যাল করেন না, তখন দেখবেন আবার সেন্টেন্সের সেন্স হয়ে যাবে। সবকিছু সবসময় গ্রামারলি ঠিক বলে সেটাও না। এই যে এখানে কতগুলো গ্রামারলি করেছে, ভুল 4টা ভুলবার করছে। আচ্ছা, ইন্ট্রো এখানে বলতেছে 2, তো এখানে অফটাই ঠিক আছে, ঠিক আছে। তো সবসময় করবেন না, গ্রামাটিক্যালের উপর আবার ভরসা করে আবার এখানে অফটাকে 2 বানায়েন না। তো এইভাবে আপনি শুরু করেন, মানে প্রথম আগে শুরু করেন 100 ওয়ার্ড করে লেখা, যে 7 দিন আপনি 100, 200, 300 ওয়ার্ড করে লিখবেন। এরপর আস্তে আস্তে বাড়ান, মিনিমাম 7 দিন পর থেকে 500 ওয়ার্ড করে লেখা প্র্যাকটিস করেন। এভাবে রিরাইট করেন, শুধুমাত্র দেখে দেখে রিরাইট করেন। দেখতে দেখবেন যে 3 মাস পর আপনি ভালো একজন রাইটার হয়ে গেছেন। লিখতে হবে, শুরু না করলে আসলে কোনো কিছু হবে না। মেইন কথা শুরু করেন, দেখবেন যে বাকিটা আপনি এমনি রিসার্চ করবেন। আপনার যখন শেখার ইচ্ছা থাকবে তখন আপনি কোথা থেকে শিখবেন, কেমনি শিখবেন, কোন ভিডিও দেখতে হবে, কোন পোস্ট ব্লগ করতে হবে, এটা আপনি নিজেই আপনার নিজের বলে মাথা ব্যথা থাকলে, বলে না যে মাথা ব্যথা থাকলে আপনি সেখানে যাবেনই বা সেই কাজটা করবেনই। তখন তো আপনার আগে মাথা ব্যথাটা বাড়াইতে হবে, ঠিক আছে ভাইয়া? আমারটাকে আজকে হ্যাঁ, আপনারটা আমি এখনই করবো ভাই, এখনই করবো, দাঁড়ান। ও আচ্ছা, কি করে দিচ্ছি। কন্টেন্ট রাইটিং মেইন বেস ফ্যাক্টর হচ্ছে যে আপনার বেসিক যদি টেন্স এর ফরম্যাট, প্রিপজিশন এবং আর্টিকেল যদি ভালো বোঝেন, জানেন, বেসিক যদি আপনার ভালো আগে পরে ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং যদি আপনি লিখতে পারেন উইদাউট গ্রামাটিক্যাল এরর, দেন ইট উইল বি ওকে, নো প্রবলেম। আর ভাইয়া যেটা এখন দেখালো সেটা হচ্ছে যে টেকনিক্যাল গাইডলাইন, ওই পার্টিকুলার সেক্টরটাকে কিভাবে হাইলাইট করে ভিউয়ারকে আপনি নিয়ে আসবেন আপনার কাছে। মানে এসইও রাইটিং যেটা বলা হয়, এসইও রাইটিং যেটা বলে, এখানে ওইটাই আপনার তো মিনিমাম রাইটিং স্কিল থাকতেই হবে। নিয়ম থাকলে আপনি সেটাকে টেনে নিয়ে করতে পারেন। আর নিজে যদি না লিখতে পারেন, তাহলে আপনাকে বুলেট দিয়ে গুলি করলেও না করতে পারবেন না, কারণ এটা তো হুট করে তো আর আমার বেস তৈরি হবে না। আচ্ছা দেখেন, আমি এটা কি করছি, নেমচিপ থেকে নিয়ে আসছি না, 100% প্লাগিরিজম। এখন যদি ইউনিক হইতো তাহলে দেখাইতো যে সবগুলো ইউনিক, 100% ইউনিক প্লাগিরিজম। তার মানে ডিটেক্ট করতে পারছে সে যে এটা 100% প্লাগিরিজম। কিন্তু আপনি এখান থেকে আমি নিয়ে আসছি কপি করে। তো এটাই মোটামুটি সাইটের নাম বলছে না, স্মল ইনস্টিটিউট, স্মল ইনস্টিটিউট না, নাম বলে দিছে না, কোথা থেকে কপি করছেন নাম বলে দিন। এটা হচ্ছে নেমচিপ থেকে নিয়ে আসছেন, বলে দিবেন। এই সোর্স তো দেওয়ার কথা, তো এই ডুপ্লিকেটরে বলে দেয় ম্যাচ সোর্স, এই যে ঠিক আছে, এই যে নেমচিপ থেকে আনছেন, নেমচিপ, হ্যাঁ বলে দিবেন। এই যে নেমচিপের কোথা থেকে নিয়ে আসছেন দেখছেন, এই যে এখান থেকে নিয়ে আসছেন আপনি। এই যে চিপ ডোমেইন ফ্রম এন্ড 1 পয়েন্ট, এই দেখেন, হ্যাঁ এখান থেকে আনছেন। এই যে টাইটেলটা আছে, এটা ছিল, এই দেখেন চিপ ডোমেইন ফর, এই যে এটা হচ্ছে আপনার মেটা টাইটেল, যেটা যে উপরে ধরার সাথে নিচে দেখেন দেখাচ্ছে বাই ডোমেইন নেম চিপ ডোমেইন ফ্রম 1.17, এই পেজ থেকে নিয়ে আসছেন, দ্যাটস এটা দেখাচ্ছে। তো আমি টুলটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা খুব ভালো টুল, মানে অনেকগুলো এসইও টুল একসাথে।
এটা অনেকগুলো একসাথে আছে, মানে স্মল এসি টুলস এর মধ্যে AC11 অনেকগুলো টুল একসাথে আছে। কারণ আর্টিকেল রিরাইট করতে পারবেন, গ্রামার চেক করতে পারবেন, ওয়ার্ড কাউন্ট করতে পারবেন, স্পেলিং চেক করতে পারবেন, প্যারাফ্রেজিং করতে পারবেন, আপার কেস লোয়ার কেস করতে পারবেন, ওয়ার্ড কম্বাইনার করতে পারবেন, ইমেজ অ্যান্ড টেক্সট কনভার্ট করতে পারবেন, ট্রান্সলেট করতে পারবেন, টেক্সট টু ইমেজ করতে পারবেন, অনেক রিভার্স ইমেজ সার্চ, লোগো মেকার, অনেক অনেক ভালো এটা আমি দিচ্ছি smallSEOtools.com, right? হ্যাঁ, এটা অনেক বড় বড় ইরা সাজেস্ট করে ফ্রিতে, এটা ভালো আর কি। এছাড়াও তো অনেক আছে, নিয়ে নিতে পারেন সবাই। নেন, আরেকদিন আর বললেন না যে ভাই কি কি দিচ্ছেন, একটু আবার দেন। আর দিব না, এখনই সবাই বুকমার্ক। না ভাই, প্রবলেমটা তো আমি ক্লাসে সবকিছু বলে দিচ্ছি, দেখাই দিচ্ছি, তাহলে কেন আপনারা আরেকদিন আবার বলেন যে ভাই এটা দেন নেই, আবার দেন? আমি তো দিয়ে দিচ্ছি। এমন না, এমনিতেই এরকম কিছু না। ঠিক আছে, আমার মোটামুটি টপিক্যাল যে আলোচনাগুলো সেগুলো শেষ করছি। আচ্ছা, কন্টেন্ট রাইটিং ওই যেটা বললাম এখানেই শেষ না। কন্টেন্ট রাইটিং দিয়ে আপনি 5 দিন 7 দিনও আপনি কথা বলতে পারবেন, কিন্তু কথা বলে তো লাভ নেই, আপনার রাইটিং স্কিল থাকতে হবে মোটামুটি। আপনার ফ্রি হ্যান্ড রাইটিং আমাদেরকে লিখতে দেন, আমরা একটা কিছু লিখি 200 ওয়ার্ড 300 ওয়ার্ড 500 ওয়ার্ড লিখবেন। দাঁড়ান, তাহলে লিখবেন। একটা হোমওয়ার্ক দেন, আপনি একটা টপিকস দেন, 200 250 300 ওয়ার্ড লিখি। 250 ওয়ার্ড লেখা তো না, হোমওয়ার্ক দিলে মিনিমাম 5, হোমওয়ার্ক দিলে 500 ওয়ার্ডে লিখতে হবে। কারণ 200 ওয়ার্ডে কোনো কিছু বোঝা যাবে না। একজনকে টপিকস দেন। আচ্ছা দাঁড়ান, আমি দিচ্ছি একটা টপিক দিচ্ছি। সবাই দারাজের রিভাইভ লেখেন, দারাজ ইমেল, যে প্রোডাক্টের উপরে কাজ করতে চান এই প্রোডাক্ট। না, দারাজ নিয়ে লিখতে হবে না, আমি একটা টপিকসে দিচ্ছি। দাঁড়ান, রিভিউ কন্টেন্ট না, তাহলে টপিকস দেন। এক জায়গায় লিখবো হোমওয়ার্ক, বাস কপি পেস্ট করে 500 ওয়ার্ড কমপ্লিট করে দিলাম। না না, তাহলে তো প্লাগেজম চেক করবো, সমস্যা নেই। আর আপনি শোনেন, আপনি যদি ফাঁকি দেন তাহলে তো আপনি নিজেকে ফাঁকি দিবেন, আমার কি ভাই? ফাঁকি পড়বেন, এটা সত্যি কথা। আসলে আমার তো কোনো কিছু না। দাঁড়ান, একজন একজন করে দিচ্ছি। দাঁড়ান, আমি এটা একটা ওয়াচ বানাই, একজন একজন করে নেন, আমি সরাসরি দিয়ে দিচ্ছি। আমি জানি অনেকে করবেন, এই জন্য আসলে হোমওয়ার্ক আমি দিতে চাই না, কারণ ওই যে পরে মানে নিজেকে খারাপ লাগবে। আচ্ছা, এটার আমি প্রথমে এটাই আপনার জন্য, এই যে দেখেন, বেস্ট হোভারবোর্ড ফর কিডস, আমি কিছু কিওয়ার্ড বের করে করে দিচ্ছি। আমি সবাইকে একটা টপিক দিই, হোভারবোর্ড ফর কিডস। ওকে, এটা নোট করেন, এটা ফর মি। ওকে, 500 ওয়ার্ড লিখবেন। আচ্ছা, আমরা বুকে নোট করে নিয়েছি, এবং আপনি ফুল লেখা রিভিউ করবেন, ভালো মন্দ। আচ্ছা আচ্ছা, একটা কাজ করেন, ওইটা হচ্ছে আপনার ইয়ে টাইপের হইলো, মানে রিভিউ টাইপের হইলো, ওটা আপনার ওইটা বাদ। আপনি ইনফরমেটিভ টাইপের লিখেন, প্র্যাকটিসটা ইনফরমেটিভ দিয়ে করেন। জি, হাউ ডাজ হোভারবোর্ড ওয়ার্ক, এটা নেন। অথবা হাউ ডাজ দ্য হোভারবোর্ড ওয়ার্ক, এটা নেন। কিভাবে হোভারবোর্ড কাজ করে, এটা নেন। ওটা বাদ, এটা নেন। একজন একজন করে দিচ্ছি, কারা কারা লিখতে যাচ্ছেন না তারা বলেন, আমি ওই কয়টাই দিচ্ছেন, বেশি সবাইকে দিয়ে লাভ নেই, আপনারা আবার লিখবেন না। এটা আমি নিজে চেক করবো, সমস্যা নেই, যারা যারা লিখবে। কারা কারা লিখতে চান বলেন। আমি লিখতে চাই, আমি জানতে চাই, বুঝতে চাই। হ্যাঁ, আমি সেটাই বলছি। একেবারে ট্রু রিভিউ দিবেন। হ্যাঁ, আমি তো ওটাই বললাম। আচ্ছা, আমার তারা নাই কোনো কিছুতে। শিখি জানি আস্তে আস্তে। আমি পুরো 20টাই আমি রাখছি হচ্ছে 2024 ডেভেলপ সাম স্কিলস অর লার্নিং। আচ্ছা, এখানে ডেভেলপ করার বছর হিসাবে ঘোষণা করছি এটা। সো অ্যাকমপ্লিশমেন্ট এবং অ্যাচিভমেন্ট করে, although I achieved lot of things, 2020 শিখবো, তারপর করবো যা খুশি করবো। আচ্ছা, হাউ টু টার্ন অন এ হোভারবোর্ড। আচ্ছা, কে লিখবেন? আর কে লিখবেন বলেন? কেউ লিখবেন না? সেটা আমি নিয়ে রাখি, বলেন। হাউ টু টার্ন অন, হাউ টু টার্ন অন হোভারবোর্ড। আমি লিখবো একটা, আমাকে একটা দেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি বের করে দিচ্ছি।
আচ্ছা এটা দিব হচ্ছে আপনাকে শনিবারে, বুঝছেন? কালকে একটু বাইরে নেক্সট শনিবার, নেক্সট শনিবার। হ্যাঁ হ্যাঁ, আমি বলে রাখি স্যাটারডে আমি লিখে রাখলাম আমার পাশে। আবার যদি আবার কালকে রাতে আবার বাইরে চলে যায় তাহলে তো আবার আমার সমস্যা। এনিওয়েজ আমি হয় স্যাটারডে নাই মানডে নিয়ে রাখলাম। ফ্লাইট কালকে রাতে একটু বাইরে যাওয়ার চান্স আছে ঢাকার বাইরে। আচ্ছা, হাউ ডাজ দ্য হোভারবোর্ড ওয়ার্ক হচ্ছে হাউ টু টার্ন অন হোভারবোর্ড, এটা আমি নিলাম। আচ্ছা, হাউ টু ইউজ হোভারবোর্ড, এটা কে লিখবে? আমি? আপনি। হ্যাঁ হ্যাঁ আপনি কিভাবে হোভারবোর্ড ইউজ করতে হয় এটা কপি করে নেন, এই কিওয়ার্ডটা। এবং আমি দেখেন একসাথে দুইটা প্র্যাকটিস আপনাদের হবে। এই আমি একটা সিঙ্গেল কিওয়ার্ড দিলাম না, আপনারা ফার্স্টে কি করবেন আমি বলি। এই কিওয়ার্ডটা দিয়ে আগে রিসার্চ করবেন, মানে গুগলে যাবেন, গিয়ে এই কিওয়ার্ডের আরো সাব কিওয়ার্ডগুলো বের করবেন। কিভাবে বের করবেন আমি বলে দিছি। এইটার সাব কিওয়ার্ডগুলো এসআই তে গেলে এটা রিলেভেন্ট আরো অনেক দেবে, প্লাস গুগলে যখন ই করবেন তখন দেখবেন এর রিলেভেন্ট আরো অনেক সাজেস্ট করবে। এবং এর কম্পিটিটর সাইটে গিয়ে দেখবেন যে তারা কি কি জিনিসগুলো কভার করছে। সবার আগে সেটাকে আউটলাইন ক্রিয়েট করে নেবেন, যেটা বললাম। এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করে দেখলেন পাবেন 2-3 জনকে ওপেন, তাদের ওয়েবসাইট ওপেন করে তাদের আউটলাইন, মানে তারা কি কি লিখছে সেই পার্টগুলো টপিকগুলো আপনার একটা নোট করবেন। নোট করার পর ওগুলান ট্যাবগুলো কাটবেন না, ওদের সাইটগুলো ওরা কি কি লিখছে সেগুলো পড়ে পড়ে আপনার মতো করে আপনি কম্বাইন করে একটা লিখবেন। এবং সবগুলো টপিক 500 ওয়ার্ড 700 ওয়ার্ড কোনো ফ্যাক্ট না, আপনার মোটামুটি একটা ইনডেপ আর্টিকেল লেখা ট্রাই করবেন, একটা প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনারা কিওয়ার্ড কিভাবে বের করতে হবে, মানে সাপোর্টিং কিওয়ার্ডগুলো কিভাবে বের করতে পারবেন এটা প্র্যাকটিস করবেন। মানে এটা তো আমি একটা সিঙ্গেল কিওয়ার্ড দিলাম, এখন এটার সাপোর্টিং কি কিওয়ার্ড কি কি আছে, প্লাস এর রিলেভেন্ট গুগলে আরো কি কি মানুষ আস্ক করে সেটাও আপনার টপিক মানে একটা আর্টিকেলের মধ্যে আনা ট্রাই করবেন। ঠিক আছে, তো মানে বেস্ট প্র্যাকটিস যেটা বলে আপনি সবচেয়ে আমি যা শিখাইলাম বা বললাম সবগুলো ইমপ্লিমেন্ট করে এটা ট্রাই কনসাইজ করবেন। আকারে নিয়ে আসতে হবে। ঠিক। হ্যাঁ আচ্ছা, আর কেউ লিখবেন? হ্যাঁ ভাইয়া। কে এটা বললো? কন্টেন্ট লিখতেই পারেন, সবাই লিখে, টুকটুক করে প্র্যাকটিস করলে ভালো হবে, কিছুটা আইডিয়া তো হবে। এটা আমি বলি, এটা কার্যকারিতা কি, যখন একজন লিখে দিবে, একজন কন্টেন্ট রাইটার, তার লেখাটা কোন মানে সেটাও তো আপনাকে বোঝার ক্ষমতা রাখতে হবে। এক্স্যাক্টলি। কারণ আপনি সে লিখে দিল যদু মধু কদু আর আপনি আপনার সাইটে পোস্ট করে দিলেন, দ্যাট ডাজন্ট রিফ্লেক্ট। হ্যাঁ, এখন আসে না কিছু পাবলিক আবার বলতে পারে তুমি লিখে দাও, আমি আমার পোস্ট দিবানি, দেওয়ার পরে দেখবানি কেমন আসতো, তারপর টাকা দিবানি। এমন পাবলিকও আছে ভাই। হ্যাঁ আছে। গত মার্চে আমার একজন কইছে তুমি লিখে দাও, হ্যাঁ মনি তুমি লিখে দেওয়ার পরে আমার কয়টা আসবে সেটি আসলি পারে আমার টাকা দিয়ে দিব নি, তোমার বিকাশে টাকা দিয়ে দিব। ওই যশোর টশোর এদিকে হবে বাড়ি, বুঝছেন? আমি কই ঠিক আছে মনি, তুমি পোস্ট করিও দেনি, তুমি পোস্ট করার আগে টাকা পয়সা দিয়ে নিও। একজনের কাছ থেকে ধান নেওয়া আছে তো ওই 4-5 মাস আগেও একটা লেখালেখির মধ্যে ছিলাম, বুঝছেন, মার্চ পর্যন্ত। তারপরে লিখবেন এই হারায় ফেললাম, নানান কিছুতে ইনভলভ হয়ে সব শেষ, বিশেষ করে ইউটিউব। আচ্ছা, এটা হচ্ছে আর হোভারবোর্ড সেফ ফর 6 ইয়ার ওল্ড। এই যে এটা একটা তারপর হোভারবোর্ড নিয়ে না, হোভারবোর্ড নিয়ে একটা চালা হয়েছে, মানে এটা কাজ করার আছে আর কি, কিছু কি বের করে রাখছি। ওকে, গুড গুড, কত ভালো হবে। হ্যাঁ আমি দেখি আপনাদের কেমন সেফ ফর চাইল্ড নাকি বললেন বেস্ট। আচ্ছা, মানে আর হোভারবোর্ড সেফ ফর 6 ইয়ার ওল্ড, মানে 6 বছর বাচ্চাদের জন্য সেফ কিনা স্পেসিফিক করে দিলেন। হ্যাঁ, ফর 6 ইয়ার চাইল্ড। ওকে, তারপর এরকম একটা আছে যে হট সাইজ হোভারবোর্ড ফর 6 ইয়ার ওল্ড, হোভারবোর্ড ফর টোডলার্স পিচ্চি বাচ্চা। এখানে ম্যাক্সিমাম গুলো হচ্ছে ইনফরমেটিভ গুলো কমই আছে এখানে। সম্ভবত সেটার প্রাইস কত হোভারবোর্ড? ভালোই।
আচ্ছা, এটাই আচ্ছা, এটা কি লিখবেন কেউ লিখবেন, আমি এটা দিয়ে দেবো। কোনটা? ওই যে 6 ইয়ারের জন্য সেফ কিনা। এটা আমি নোট করছি, নিছি। না, আপনি তো এতগুলো লিখতে পারবেন না, যা মানে আর কি। আমি লিখবো আস্তে আস্তে, আমি আমার মতো লিখবো, আপনাকে দিব, আপনি দেখবেন। আপনি যেহেতু কাজ করবেন, আপনি একটা আইডিয়া বা একটা রাইটিং পাইলেন, আপনারও হেল্প হইলো। হ্যাঁ, আমি ওটা একটু আপনারটা আমি লিখে দিলাম। হ্যাঁ, প্রুফ রিড করে যদি ভালো হয়, ভালো লিখেন, তাহলে আমি ওটা কাজে লাগাবো একটু ঠিকঠাক করে। হ্যাঁ, এইভাবেই তো একজন আরেকজনকে হেল্প করবেন। আপনি নিলেন, আপনার কাছে তো পয়সা চাই না, আপনি আবার আমার আরেকটা জিনিস দিবেন, সমস্যা কি? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর হোভারবোর্ড সেফ ফর 8 ইয়ার্স ওল্ড। আচ্ছা, এটা যে কেউ নিতে পারেন। এটা আমি এখনো করি নাই হোভারবোর্ড নিয়ে, মানে একটা রিসার্চ করে রাখছি আর কি। শুরু করব হয়তো, নিশ বলেই দিলাম আপনাদেরকে। না, গ্রুপ মানুষ, এটা বললে সমস্যা নাই। ঠিক, আমরা মুখ্যযোগ্য মানুষ, আপনার কাছ থেকে আমরা শিখতেছি এখনো। কিছু বুঝবারনি। আচ্ছা, ঠিক আছে, তো মোটামুটি সব শেষ। আর কোনো কোশ্চেন থাকলে বলেন।